শুভ বিকেল সবাইকে। আমি রেজওয়ানাপুরি মুসা বিবি ডিপার্টমেন্ট থেকে আপনাদের সাথে আছি এই সেশনে। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং আজকের এই আয়োজনের সকল অংশগ্রহণকারী, আপনাদের সবাইকে জুমস বিস্টেক ক্লাব এবং ভিলেজ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের যৌথ আয়োজনে আয়োজিত আজকের এই বিশেষ সেশনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। জুমস বিস্টেক ক্লাব একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, যেখানে ব্যবসা এবং প্রযুক্তি এই দুই বিভাগের শিক্ষার্থীদের একত্রিত করে দক্ষতা বৃদ্ধির নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা কেবল ডিগ্রিধারী নয়, বরং বাস্তব জ্ঞান সম্পন্ন, আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম হয়ে উঠতে পারে। আর এই উদ্দেশ্যকে আরো সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে রয়েছে ভিলেজ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যারা গ্রামীণ উন্নয়ন ও যুব ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। এই কোলাবোরেটিভ উদ্যোগেরই অংশ হিসেবে আজকের আয়োজন দ্য পাওয়ার অফ সফট স্কিলস ট্রান্সফর্মিং কমিউনিটিস। বন্ধুরা, সফট স্কিল মানে শুধু ভালোভাবে কথা বলা নয়, এটি সেই গুরুত্বপূর্ণ দক্ষতা যা মানুষকে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, সমস্যা সমাধান এবং নেতৃত্ব প্রদানে সক্ষম করে তোলে। আজ আমরা শিখব কিভাবে সফট স্কিল আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন জুমস বিস্টেক ক্লাবের ট্রেজারার রাহাতুদ্দিন স্যার এবং সেক্রেটারি জান্নাতুল মা মিম ম্যাম। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই এই উদ্যোগে পাশে থাকার জন্য। এবং এখন আমি সম্মানের সাথে আহ্বান জানাচ্ছি আজকের মূল বক্তাকে, মিস সাবিতা বিনতে আজাদ শিখা ম্যাম, হেড অফ স্টুডেন্ট কমিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে আসার জন্য। এবং আমার প্রিভিয়াস ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার আগের বিশ্ববিদ্যালয়ের চাকরিরত অবস্থা আমার বেশ কিছু স্টুডেন্ট এসেছে, আমি দেখতে পারতেছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। এবং জুমসের স্টুডেন্ট এবং অন্যান্য যারা আমার গেস্ট এসেছেন, আমার একজন বিজনেস পার্টনারও এসেছে, থ্যাংক ইউ ভাইয়া, এবং থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ মি এবং এখানে আসার জন্য। আজকে আমরা যে প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলতেছি, তো এর আগে আমি শুরু করব আমার একটা গল্প দিয়ে। আজকে থেকে 11 বছর আগে আমি ঢাকা শহরে এসেছিলাম। আমি বলবো না আমি একটা মফস্বল শহর থেকে আসছি, কিন্তু ডেফিনেটলি গাজীপুর 11 বছর আগে অতটা ঢাকার মতো উন্নতি ছোঁয়া পায়নি। তো আমি একটা গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, কিন্তু আমি যখন ঢাকায় আসলাম আমি দেখলাম যে আমার ওই এলাকার যে স্ট্যান্ডার্ড আর একটু ঢাকা শহরের যে রানিং স্ট্যান্ডার্ড, সেটার সাথে আমি ম্যাচ করতেছি না। সবার যে ওয়ে অফ কমিউনিকেশন, সবাই যে সুন্দর করে শুদ্ধ করে বাংলা কথা বলে, বা খুব সুন্দর করে কেউ যে কথায় কথায় এক লাইন দুই লাইন ইংলিশ বলে, আমার ভেতর থেকে বোম মারলে কোনো শব্দও বের হয় না। কিন্তু মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা যে নিজেকে সুন্দর করে কিভাবে উপস্থাপন করা যায়, সুন্দর করে কিভাবে একটু কথা বলা যায়, আমি সেইভাবে নিজেকে তৈরি করব। তো সেই জার্নিটা আমার শুরু হইলো। আমি কি করতাম, বিভিন্ন উইকেন্ডে, তারপরে বিভিন্ন ডেজগুলোতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো। সব জায়গায় আমার অ্যাক্সেস ছিল না, কিন্তু আমি ওই অ্যাড্রেসটা জোগাড় করে আমি ওইখানে প্রোগ্রাম করতে চলে যেতাম। তো এমন হয়েছে অনেক প্রোগ্রামে আমার কোনো ইনভাইটেশন বা অ্যাক্সেস নাই। দেখা যাচ্ছে গুলশান বনানীর যে প্রোগ্রামগুলো, ওগুলোতে একটা রেফারেন্স ছাড়া ওরা ইন করতে দেয় না। আলহামদুলিল্লাহ লাইফে আমি এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাকে প্রোগ্রাম দেওয়ার রেফারেন্স বের করে আমি ঢুকবো, আই নো হাউ টু ডু দ্যাট। কিন্তু তখন আমি এটা পারতাম না, তো আমার তো যেতে হবে। যেমন এরকম এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে, একসময় আমার এরকম কোনো একটা ব্যানারের সাথে গিয়ে ওইখানে রুমে যাবে, আমি এরকম করে দাঁড়ায় থাকতাম। তো কেউ একজন ঢুকতেছে, তো যদি ভলান্টিয়ার থাকতো বলতো যে আপনি কি প্রোগ্রামের সাথে, তাই সে একটু তখন বলতাম যে ওকে আমি এখানে একটা প্রোগ্রামের জন্য আসছি, বাট আমি কাউকে চিনি না। তো ইনস্ট্যান্ট যে ওইখানে আসছে সেই আমার পরিচিত হয়ে যেত, সে আমাকে দেখা যেত কি ওখান থেকে এসকর্ট করে নিয়ে ভেতরে নিয়ে বসে। কি যে ভালো লাগতো যে ওকে আমি একটা নিউ নেটওয়ার্ক বিল্ড আপ করছি। আমি তখন বুঝতাম না যে এটাও একটা নেটওয়ার্কিং স্টাইল ছিল। তারপর ওখানে বসতাম, প্রোগ্রাম জয়েন করতাম, সেখানে 4-5 জন পরিচিত হয়ে যেত। এই যে জার্নিগুলো আমি করছি, আমার কাছে মনে হয়েছে যে সবার জন্য লাইফের এই জার্নিটা এত সহজ না। কারণ আমার ভেতরে সবসময় মনে হতো আমার মা একজন প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেস, আমার বাবা একজন আর্মিদের সাথে জব করা ইঞ্জিনিয়ার। তো আমার সবসময় মনে হতো আমাকে কেউ ফেলে দিতে পারবে না, যে আমি গিয়ে দাঁড়াই, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এই পরিচয়টুকু দিলে আমাকে একজন এমনিতেই মূল্যায়ন করে। তো অনেক ছেলেমেয়ে আছে যারা যে হীনমন্যতায় থাকে, যে আমরা গ্রাম থেকে বিলং করি, আমরা শহরে নতুন আসছি, আমাদের এই অ্যাক্সেসটুকু নাই, সবার তো এই অ্যাক্সেসটা নাই। তো ওইটা চিন্তা করে আমরা বেসিক্যালি আমাদের প্রজেক্টটা থেকে বোঝা যাবে এটা হচ্ছে ভিলেজ এম্পাওয়ারমেন্ট, যে যারা
অ্যাক্সেস পায় না, সেই মানুষগুলোর কাছে আমরা এই ফ্যাসিলিটিগুলো দিব যে কীভাবে তারা এই ঢাকা শহরের সাথে না সারা পৃথিবীতে গ্লোবালি কীভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারে। এখন কি কি স্কিল আপনার লাগবে, যে স্কিলগুলোর থ্রুতে আপনি করতে পারেন, সেই স্কিলগুলোর যদি কথা বলি, তবে আজকে আমরা হচ্ছে এখানে বেসিক্যালি 4টা স্কিল দিছি আর সফট স্কিল নিয়ে কথা বলবো। সফট স্কিলগুলো হচ্ছে ধরেন যেমন নেটওয়ার্কিং স্টাইল, কমিউনিকেশন স্টাইল, লিডারশিপ স্টাইল, আপনি হাউ ইউ উইল নেগোশিয়েট, এই যে স্টাইলগুলো, এই স্কিলগুলো, এগুলো হচ্ছে সফট স্কিল। মোর দেন 300+ সফট স্কিল আছে যেগুলো আপনারা মাস্টার করতে পারেন। যে আর্ট অফ মাস্টারি যদি আপনি করতে পারেন এই সফট স্কিলগুলো, তো আপনার এই ওয়ে অফ কমিউনিকেশনগুলো অনেক স্মুথ হয়ে যাবে। এবং সফট স্কিল খুব মজার জিনিস, একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। যেমন আপনি যদি টিম ওয়ার্ক করেন, আপনি যদি কমিউনিকেশনে না ভালো থাকেন, আপনাকে টিমে কেউ পছন্দ করবে না। আপনি সবসময় একবার এক কথা বলেন, বা আপনার যে অপিনিয়ন দেয় আপনার সেই অপিনিয়নটা ভালো লাগে না, তখন আপনি এখানে কি বলবেন যে ও হচ্ছে টিমের মধ্যে গন্ডগোল বাঁধায়, তাহলে আপনি টিম ওয়ার্কের জন্য প্রপার পারসন না। আবার আজকের উদাহরণ দিব যে আমাদের প্রোগ্রাম শুরু করার কথা ছিল 3টায়, আমরা শুরু করছি 4টায়। আমাদের এই ম্যানেজমেন্ট যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমরা এক সময় আজকে এই প্রোগ্রাম হোস্ট করছি, আমরা দেশের বাইরে থেকে এক সময় গেস্ট এনে আমরা প্রোগ্রাম হোস্ট করবো। আমরা কি দেশের বাইরে হোস্ট এরকম 1 ঘন্টা ওয়েট করাইতে পারবো? এগুলো হচ্ছে আমাদের লার্নিং, যে এই ওকে দিস ইজ ফর আস, এটা আমাদের, আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু নেক্সটে যদি আমরা কখনো অর্গানাইজ করি, আমরা টাইম শুরু করবো, টাইমে জিনিসগুলো ডেলিভারি দিব, যাতে করে আমাদের প্রফেশনালিজমটা হচ্ছে ভিজিবল হয়। তারপর দেখেন প্রবলেম সলভিং স্কিল। একটা টিমে কাজ করতে গেলে ডিফারেন্ট টাইপের প্রবলেম হয়, কনফ্লিক্ট রেজলিউশন, এটাও একটা সফট স্কিল। তো আপনি যদি একটা শিখেন, আরেকটা আপনার সাথে কানেক্ট করতে পারবেন, এবং এইভাবে করে সফট স্কিলগুলো আপনি ভুলে যাবেন না। আমাদের এখনকার 1 মিনিটের রিলস ভিডিও দেখার যুগে এসে আপনি আজকে একটু আগে 1 ঘন্টা ধরে 50টা রিলস দেখছেন, একটা রিলসও বলতে পারবেন না কি দেখছেন, হয়তো হার্ডলি মনে করতে পারেন, কারণ আপনার কিছু ক্যাটাগরি আছে, যে আমি কার্টুন দেখি অথবা আমি হচ্ছে রিলস দেখি, কিছু ক্যাটাগরিতে হয়তো বলতে পারবেন, কিন্তু মনে রাখতে পারবেন না। সেম গোজ ফর টুডেজ সেশন। আমরা শেষ করার পর আপনারা তেমন কিছু মনে রাখতে পারবেন না, শুধু হয়তো মনে রাখতে পারবেন যে ওকে দেয়ার আর সাম স্কিলস, ইটস কল্ড সফট স্কিলস, যেগুলো হয়তো শিখলে আমাদের লাইফটা, ওয়েটা, চলার পথটা স্মুথ হবে। তো এইখানেই আমাদের কাজটা, যে আজকে যদি আমরা এখানে ধরেন কনফ্লিক্ট রেজলিউশন শিখলাম, নেক্সট দিন ধরেন আমরা অ্যাডাপ্টেবিলিটি শিখলাম, ঘুরে ঘুরে আমরা সব কিছু কানেক্ট করবো, এই একই জিনিস আরেকবার কানেক্ট হবে। তো এই স্টিভ জবস বলছিল যে কানেক্টিং দ্য ডটস, বিষয়টা ওরকম হয়ে যাবে যে আপনি একই জিনিস যদি বারবার রিপিটে এসে কানেক্ট হয়, আপনার নেটওয়ার্কিং এসে কমিউনিকেশনে কানেক্ট হলো, আপনার কমিউনিকেশন এসে আপনার লিডারশিপে কানেক্ট হলো, আপনার এই সব কিছু দিয়ে আপনার নেগোসিয়েশনে কানেক্ট হলো, একই সাথে আপনি নতুন স্কিল শিখতেছেন, একই সাথে সেই জিনিসগুলো আবার আপনার রিপিট একটা সার্কেলের মধ্যে ঢুকতেছে। রিমেম্বার, দিস ইজ অ্যাবাউট প্রফেশনালিজম। আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হন, আপনি কি চান, আপনি যদি পার্সুয়েট করতে না পারেন, আবারও আসেন এই যে দেখেন পার্সুয়েশন, এটা একটা সফট স্কিলের মধ্যে ক্যাটাগরি করতে পারবে। আপনি যেমন আজকে আপনাদেরকে আমি পার্সুয়েট করছি যে আসেন আপনারা এখানে, আমি একটা প্রজেক্ট করবো, এই প্রজেক্টে আপনাদের লাভ হবে। তার মানে আমি আপনাদেরকে প্রভাবিত করতে পারছি। এখানে এখন 20-30 জন যারা আমার সামনে বসে আছেন, তারা আমার দ্বারা প্রভাবিত হয়েছে, এবং আমার এখানে অনেক রিলেটেড টিমের লোকজন আসছে, তারা আমার দ্বারা প্রভাবিত হয়েছে। তো আপনি যদি পার্সুয়েট করতে না পারেন, আপনি কিছুই লাইফে আপনার কি দরকার সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। এখন আমরা যারা জানি, যারা জানি না তারা তো এই বিষয়টা বুঝি না, আমরা বলি ওকে ও যেন কিভাবে করে ও সব ম্যানেজ করে ফেলে, না, ও এই বিষয়গুলোর কিছু বিষয় নিয়ে কাজ করে, দেখি ওরা একটু বেটার করে। এখন সফট স্কিলস কেন ম্যাটার করে? ওই যে বললাম ইন্টারকানেক্টেড। আর এআই ইউজ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এআই ইউজ বা এই টাইপের টেকনিক্যাল টার্ম কি সফট স্কিলের মধ্যে পড়ে? না, এটা সফট স্কিলের মধ্যে পড়ে না, এটা লাইফ স্কিলের মধ্যে পড়ে। কিন্তু লাইফ স্কিল এমন জিনিস যেটা এখন আমরা বাদ দিতে পারবো না। টেকনিক্যালি কোনো নলেজ যদি আপনাকে আর্ন করতে হয়, সেটা সফট স্কিল। যেমন ধরেন কোডিং, এআই এর জন্য বিভিন্ন সফটওয়্যার লাগে, তো এটাকে আপনাকে ইনপুট দিতে হয়, আর এগুলো হচ্ছে লাইফস্টাইল সফট স্কিলগুলো। তো এই কারণে আমরা লাইফ স্কিলগুলো শেখাবো যে কীভাবে এখনকার সময় এসে মাইক্রোসফটের কোপাইলট আছে, তারপরে গুগলের জেমিনি আছে, চ্যাটজিপিটি ছাড়া তো আমরা আমাদের লাইফে কোনো চিন্তাই করতে পারি না। মিডজার্নি আছে, ডিপসিক আছে, চ্যাটবোট আছে, এত কিছুর মধ্যে আমরা কিভাবে জানবো যে আমরা কিভাবে এগুলো শিখবো? আর যদি শিখতে না পারি এগুলো, তাহলে আমরা এই লাইফে এগুলোর সাথে অ্যাডজাস্ট কিভাবে করবো?
যেমন আমি আমার একটা আসছেন যেহেতু আমি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করি ছোট্ট একটা ট্রিক্স শিখাই দিই। আমার যে প্রফেশনাল আইডি আছে ইমেইলে লগ ইন করা, আমার সেই আইডিতে আমার ধরেন চ্যাট জিপিটিতে 2 থেকে 250 ট্যাব ওপেন করা আছে। এই এক একটা ট্যাবে আমি এক এক সময় এক এক রকম জিনিস ইন করতেছি। সো ফর এক্সাম্পল কখনো আমার সিভি আপলোড দিয়ে বলছি মেমোরিতে আপডেট করে রাখো, ধরেন যে এই যে ব্যানারটা দিয়ে ওরা বলছে আপলোড করে রাখো। ভিলেজ যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের ইনফরমেশনগুলো ওদেরকে দিয়ে করে বলছি যে আপডেট করে রাখো। তারপরে আমি চ্যাটজিপিটির সাথে গল্প করি কিরকম, চ্যাটজিপিটি আমি এইরকম একটা প্রজেক্ট করতেছি, আমাকে বলো তো আমার বেস্ট এরিয়া কোনটা যেখানে গেলে আমি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবো বা আমি কাজ করতে পারবো। তো দেখা যাচ্ছে যে ওইভাবে করে আমাকে চ্যাটজিপিটি সাজেস্ট করতেছে। তো ওর মেমোরি আপডেট হচ্ছে কিন্তু মেমোরিতে রেখে দিচ্ছে। এখন আমি যদি ওকে কোনো প্রশ্ন করি, আমি কিভাবে প্রশ্ন করি না, আমি একটা কভার লেটার দেখবো, আমি হচ্ছে আয়ারল্যান্ডে একটা প্রজেক্ট পাইছি, সেই প্রজেক্টে হচ্ছে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট এই প্রজেক্টটা দিয়ে আমি হচ্ছে একটা ফান্ডিং যাচ্ছে আমার স্টুডেন্টের জন্য, আমাকে তুমি একটা কভার লেটার লিখে দাও। ও আমাকে আমার থেকে অনেক ভালো জানে, ও তো ডাটা ও কোনো কিছু মুছে না, ও সিভি থেকে নেবে, আমার বায়ো থেকে নেবে, আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ওখান থেকে নেবে, নিয়ে ও আবার ওকে আমি টাইমের দিয়ে দিই, সরি ওয়ার্ডের লিমিট দিয়ে দিচ্ছি যে 300 ওয়ার্ডসের মধ্যে দাও। ওর বেস্ট ওয়েতে আমাকে ডিসক্রাইব করে দিচ্ছে। এই যে আমি এই ওয়েতে প্রম্পট দিলাম, কমান্ডটাকে বলে প্রম্পট, এই প্রম্পটে কপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা বলে না চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে না, চ্যাট জিপিটি যে আমার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, আমার ইনফরমেশন, এটা তার কপি পেস্ট হয় না। যাদের মধ্যে কিছু নাই তাদেরটা এখন চ্যাট জিপিটি কি করবে, নর্মাল যে স্ট্রাকচার্ড ওয়ে আছে সেটা এনে দিবে। তো এরকম রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে সব জায়গায় লিখে দেয় যে আমরা এরকম চ্যাট জিপিটি গ্রামারলি স্ট্রিক্টলি প্রহিবিটেড, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলোরও ট্রিক্স আছে। তো এগুলো তো আর একদিনের সেশন না, এগুলো হচ্ছে স্লোলি আমরা শেখাবো কিভাবে করা যায়। তো এটাই বললাম যে এআই কখনো রিপ্লেস করতে পারবে না আমাদের কমিউনিকেশন, এআই কখনো রিপ্লেস করতে পারবে না কিভাবে আপনি লিডারশিপ স্টাইল চুজ করবেন। আর লিডার কাজ ডিটারমিন করবে, মানুষ মানুষের সংস্পর্শ পছন্দ করে। মানুষ কখনোই রোবট কমিউনিকেশন করে দিবে, মানুষ ইলেকট্রনিক মেইলে রেসপন্স করে না। আমি কিন্তু ইমেল খুঁজে দেখি যে আসলে কোনগুলো ইলেকট্রনিক মেইল, এগুলো আমি দেখি না। হঠাৎ করে দেখি অমুক এক ভদ্রমহিলা অস্ট্রেলিয়া থেকে নক দিয়েছে, হাই শিফা, তোমার একটা স্পিচ শুনছিলাম, তোমার স্পিচটা খুব ভালো লাগছে। মানে আমি ওর সাথে কানেক্ট হয়ে গেছি, আমি ওটার আবার সময় নিয়ে অ্যান্সার দিই যে হ্যাঁ খুবই ভালো হয়েছে, তুমি রিচ করছো, তোমার ওখানে টাইম কয়টা, আমরা কানেক্ট হয়ে গেল। এই কাজটা হিউম্যান কখনো রোবটের সাথে কানেক্ট হবে না। সো আলটিমেটলি ক্রিয়েটিভ ফিল্ডে এইসব জায়গাতে আমাদেরকে এআই রিপ্লেস করতে পারবে না। তো সেই সব ফিল্ডে আমরা যাই, যেসব ফিল্ডে আমরা রিপ্লেস করতে পারবো না, নিজেদেরকে আমরা সেই জায়গাটাতে দক্ষ বানাবো। আজকে যেহেতু আমরা এখানে আসছি, সেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু আমরা বাসায় নিয়ে যাবো। মানে আমরা যে বিষয়গুলোতে আমরা নেক্সটে যে আরো এনলাইটেন করবো, এই বিষয়গুলোতে আরো ডিটেলস যে আমাদের মডিউলগুলো আসবে, তার মধ্যে আমরা কিছু কিছু ইনফরমেশন দিব যে অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিস নিয়ে আজকে যাতে আপনারা বাসায় ফিরে যেতে পারেন। এখানে আমরা টাইপস অফ কমিউনিকেশনগুলো দিতেছি। নর্মালি আপনি যদি আপনার কমিউনিকেশনের টাইপটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি হচ্ছে মানে অ্যাটলিস্ট একটা সেফ জোনে যাবেন যে আপনি তো একটা মানুষকে রিড করা শিখে নেবেন। তো প্যাসিভ কমিউনিকেশন, এই কমিউনিকেশন স্টাইলটাকে বলে হচ্ছে পিপল প্লেজার স্টাইল। মানে আপনি আপনার কাছে যে যা চায়, আচ্ছা ঠিক আছে করে দিন, ওকে ঠিক আছে করে দিন। তো এই হচ্ছে আপনার একটা ওয়ে অফ কমিউনিকেশন, এটা হচ্ছে প্যাসিভ। নেক্সট টাইম। তারপর হচ্ছে অ্যাসার্টিভ। এই ওয়ে অফ কমিউনিকেশনটা একটু টেকনিক্যাল। কিরকম, যে আপনার একটা কিছু পছন্দ হলো না, আপনি একদম ডিরেক্ট বলবেন যে ওকে দিস ইজ দ্য থিং, এটা আমার এই বিষয়টা পছন্দ হয়নি, এই কারণে এই ফ্যাক্টরের কারণে আমার এই জিনিসটা পছন্দ হয়নি, মেবি এটা চেঞ্জ করলে ভালো হয়, আদারওয়াইজ ইটস আপ টু ইউ। এটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন স্টাইল। এরপর হচ্ছে অ্যাগ্রেসিভ। এক ধরনের মানুষ আছে তারা কমিউনিকেট করে হচ্ছে মনে করেন সবসময় শাউট করে। এমন হতে পারে সে হচ্ছে লাইফের স্টার্টিং এ ট্রমাটাইজ ছিল, ওইভাবেই তার সাথে কমিউনিকেট করা হয়েছে, ওইটাই সে শিখছে চিল্লাচিল্লি করে। অথবা সে হচ্ছে কিছু মানুষ থাকে না বুলি করতে পছন্দ করে, হার্ট করতে পছন্দ করে, ও ওইটাই শিখছে সারা জীবন যে কিভাবে হার্ট করতে হবে। তো এই অ্যাগ্রেসিভ মানুষগুলো যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল, ইউ অলওয়েজ মেস থিংস আপ, হোয়াই ক্যান্ট ইউ ডু এনিথিং রাইট। আপনাকে ব্লেম করে, আপনাকে মানে হচ্ছে কন্ট্রোল করে, ট্রমাটাইজ করে ও আপনার সাথে কমিউনিকেট করে। এবং আমাদের অনেকে থাকে যাদের অনেক বাবা মা স্ট্রিক্ট থাকে, অনেক স্যার স্ট্রিক্ট থাকে, আমরা কিন্তু তার ওই কমিউনিকেশনটা মেনে নিচ্ছি। তারপর হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ। এটা খুব ভয়ঙ্কর টাইপের কমিউনিকেশন। মানে আমি বলি যে যারা এই কমিউনিকেশনটা করে তারা আসলে নিজেরা জানে না, তারা কনফিউজড।
এক্সাম্পল আপনাকে একটা কিছু করতে বলা হলো, আপনার ভালো লাগতেছে না, আপনি করতে চাচ্ছেন না, আপনি শিওর নো প্রবলেম, এই যে মুখটা খিচায় মানে আপনি কাজ করে দিচ্ছেন কিন্তু মানে চাচ্ছি না আমি করতে, হ্যাঁ, এই যে আমাদের একটা ওয়ে অফ কমিউনিকেশন, আপনি সামনের পার্সনটাকে আপনি কাজ করে দিলেন না, না আপনি দিলেন কিন্তু করে দিলেন, কিন্তু আলটিমেটলি সে আপনি কাজও করে দিলেন, কষ্টটাও করলেন এবং কিছু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আপনি হচ্ছেন না। আর লাস্টে হচ্ছে ম্যানিপুলেটিভ, আমি বলি যে ভিকটিম কার্ড প্লে করা। সো আপনারা এটা রিলেট করতে পারবেন, রিলেশনশিপে এটা আমরা সব থেকে বেশি করি। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি অবশ্যই আমার জন্য এটা করবো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে? এখানে বলছে যে যারা হচ্ছে ম্যানিপুলেট করে, আজকে থেকে আপনি জানবেন ওকে তুই আমারে ম্যানিপুলেট করতেছস না, তুমি যদি না জানো, আপনি যদি না জানেন আপনি কিভাবে কমিউনিকেশনের সাথে ডিল করবেন। আমরা আজকে 5টা কমিউনিকেশন স্টাইল জানলাম। আজকে থেকে আপনি যে কোনো মানুষ যে ওয়েতে কমিউনিকেট করে আপনি তাকে রিড করে ফেলবেন। এক্সপার্টরা বহু বহু বছর ধরে কমিউনিকেশনের স্টাইলগুলো আইডেন্টিফাই করছে। এখন কমিউনিকেশন খুব মানে হচ্ছে অনেক চমৎকারভাবে মানে কয়েক ঘন্টার মানে হচ্ছে ট্রেনিং সেশন হয়, যে আমাদের সেরাটন, তারপর হচ্ছে গুলশান বনানীর যে 5 স্টার হোটেলগুলো আছে, তারা হচ্ছে ইয়ারলি 2 মান্থস 3 মান্থস পর পর দেখা যাচ্ছে তারা লক্ষ টাকা স্পেন্ড করে তারা কোচ এনে ট্রেনার এনে তারা হচ্ছে তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে কমিউনিকেশনে ট্রেন করায়। কারণ একটা রুম এক ভদ্রমহিলা 2.5 লাখ টাকা দিয়ে নেবে, তার সাথে রিসেপশনে গেট থেকে রিসিভ করা থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা স্টেপে তার খাওয়ার টেবিলে তাকে দেখা যাচ্ছে ন্যাপকিন দিয়ে বিভিন্নভাবে অনার করে রুমে ফুল দিয়ে, এই বিহেভিয়ারটার জন্যই তো সে রুমের ভাড়াটা পে করে। কমিউনিটির বিল্ডিং তো সব জায়গায় আছে। তো যে হোটেল যত বেশি বেস্ট সার্ভিস এনশিওর করতে পারে তার কাছেই তো ওনারা আসবে, কারণ কিছু একটা সার্টেন অ্যামাউন্টে যাওয়ার পর মানুষের কাছে বিহেভিয়ার ম্যাটার করা শুরু করে। তো আমি হচ্ছে এত বড় কমিউনিকেশনের যে একটা সেশন, অনেকদিন 2 days 3 days লং টার্ম নিয়ে সেশন হয়, অ্যাটলিস্ট আজকে আপনারা যাবেন ছোট্ট একটা গিফট, যে অ্যাটলিস্ট কমিউনিকেশন বেসিক কীভাবে করতে হয় সেটা একটা আপনারা দিচ্ছি। আপনারা কমিউনিকেশনের ক্ষেত্রে স্টোরি টেলিং অ্যাকসেপ্ট করতে পারেন। স্টোরি টেলিং হচ্ছে আমার মানে ফেভারিট টপিক। আমি কোথাও গেলে যদি আমার গ্রাউন্ড হয় কথা বলে, আমি একটা গল্প দিয়ে শুরু করি। তো জানো আমি একবার ওইখানে গেছিলাম, ওইখানে এরকম হয়েছে, এবং মানুষ তখন জিজ্ঞেস করবে ওইখানে গেছিলাম, হ্যাঁ কি কি হয়েছে, ও আচ্ছা আচ্ছা কয়বার গেছিলাম, এই যে দেখেন। এখন আপনি শুনতে চান না, আমি যদি বলি জানিস আমার ভালো লাগে না তো ভাইয়া 20 কেজি ইলিশ মাছ আছে, আমার খাইতে ইচ্ছা করে না, আবার কালকে মুরগি আনছে 2 ঝাঁটা এতগুলো কি, ওর ওই গল্পটা তো আমি ইন্টারেস্টেড না। এই টাইপের টর্চার আমাদেরকে যারা করে আমরা তাদেরকে অ্যাভয়েড করি। তাহলে আমরা কি মানুষকে এই টাইপের টর্চার করবো? আমরা করবো না। আমরা হচ্ছে করবো কথা, বলবো কথা, কিন্তু আমাদের কথার দিকে তাদেরকে আমরা টেনে এনে তাদের সাথে কমিউনিকেশন করবো। তারপরে হচ্ছে কথা বলার সময় আপনারা হয়তো খেয়াল করছেন, আমি যখন কারো হচ্ছে কমেন্টারি ডেলিভারি করি, মানে আমার কোনো ফ্রেন্ডের গল্প বলি, আমি তুমি থেকে তুইও চলছে, তাহলে এটা জিনিসটা আইডেন্টিফাই করা হয়ে যায় যে ওকে আমার একটা ফ্রেন্ড বলছে, বিশেষ করে ফরেনার ফ্রেন্ড বলছে, ওকে তুই তুমি পার্থক্য জানো, ও তো ইউ বলেই বলছে, কিন্তু আমি ওটাকে বলি যে তুই। আবার দেখা যাচ্ছে যে একটু ভয়েসের আপস অ্যান্ড ডাউনস করা যেতে পারে, যদি মনে করেন আপনি আরো বেশি এনার্জি থাকে ডেলিভারি দিতে পারেন। সে উইদাউট সেইং, এই যে আপনারা, আমি কিন্তু বুঝতেছি যে আপনাদের চোখে মুখের যে মুগ্ধতা আমি এটা দেখতে পাইতেছি, যে কিছু শেখার আগ্রহ, মুখে একটু হাসি আছে, তারপর আপনারা শুনতেছেন। এখন যদি সবাই মিলে মোবাইল চালাইতেন বা দেখতেছি কেউ ঘুমায় পড়তেন, প্রত্যেকটা মানুষ দেখতেছে আমার দিকে তাকায় আছে, কি সুন্দর করে হাসতেছে। আপনারা কিছু না বলেও আপনারা আমার বলতেছেন যে ম্যাম আমি মুগ্ধ, ভালো লাগতেছে, আপনি বলেন, ঠিক আছে। কিন্তু যদি 1-2 জনও থাকে বা এরকম ধরনের আচরণ করে ডিফারেন্ট, ওটা কিন্তু সেও আমাকে একটা মেসেজ দিচ্ছে যে একটু বন্ধ কর, যা ক্লাসে আমরা কিন্তু স্যারদের ব্যাপারটা বলি যে তাকাবো না তোর দিকে, তুই অনেক খারাপ আছিস, খারাপ থাকে, আমি তাকাবো না। তো সে উইদাউট সেইং, তো যেহেতু এটা করা যায় তাহলে কেন আমরা এটা করবো না? সব জায়গায় তো কথা বলাটা মানে বলা যায় না, যদি যেহেতু সব জায়গায় কথা বলে বলাই যায় না, আমরা এই বিষয়টা ব্যবহার করবো যে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন আরেকজন বুঝবে ওকে সে আমাকে পছন্দ করতেছে। ওয়াই নট? আপনার টার্গেট একটা মানুষ থাকতে পারে না যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি রিচ করতে চাচ্ছেন, সে একটা রিসোর্স পারসন। তার সামনে যখন আপনি যাবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি কর্ডিয়াল শো করেন, দেখেন আপনি এভাবে করেন, হ্যাঁ হ্যাঁ জি 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 ভালো লাগছে, হ্যাঁ এটা আপনার নর্মাল ওয়ে অফ বডি ল্যাঙ্গুয়েজ না, কিন্তু আপনি কিন্তু তাকে একটা রেসপেক্ট শো করবেন। তো এই যে আপনার জিনিসটা, যেমন আমি এটা খুব নোটিস করি, আমি একটা গল্প বলি, এই গল্পটা আমি প্রায় বলি। আমি গত 2024 ফেব্রুয়ারি মাসে রাশিয়া গিয়েছিলাম, সোচি নামে একটা শহর, এটা হচ্ছে ওদের অলিম্পিক ভেন্যু, ওদের ওখানে ওরা প্রায় 50,000+ গেস্ট যে কোনো সময় ওরা ভিজিট করতে পারে। ওই প্রোগ্রামটাতে 30,000+ আমরা পার্টিসিপেট ছিলাম। আমাদের সাথে বাংলাদেশ থেকে একটা ছেলে গিয়েছে,
সে তার 18 বা 20 বছর বয়স হবে। সে হচ্ছে ওই যে ফেসবুকে মনিটাইজেশন এগুলো নিয়ে কাজ করে। তো আমার সাথে সে কথা বলতেছে শুরু থেকেই তুমি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কিসে পড়ো? সে জানলাম খুব পুরো অনার্স ফার্স্ট ইয়ার থেকে এরকম কিছু পড়ে। তো শেষে একটা পর্যায়ে ওকে আমি বললাম যে নামটা ধরে বললাম, তুমি আমাকে আপনি করে বলো, তোমার অনেক বড়। ও বলতেছে যে তুমি আমাকে তুমি করে বলতেছো কেন? আমি বললাম যে দেখো, যে আমার যে স্টুডেন্টরা তারা হচ্ছে অনার্স মাস্টার্সের স্টুডেন্ট। তো ও বলতেছে আমার স্টুডেন্টের তো 50-60 বছর বয়স, যারা আমার কাছে ফেসবুকে কন্টেন্ট কিভাবে করতে হবে শিখতে আসে। আমি ওর দিকে তাকাই থেকে বললাম যে তুমি আমার সাথে কথা বলো না, তুমি আর আমার সামনে এসো। এটা বলে আমি ওকে আমার ফেসবুক থেকেও সরাই নাই, আমার পার্সোনাল কোথাও কানেকশন থেকেও সরাই নাই। কিন্তু সেই যে ফেব্রুয়ারি সালে ওর সাথে আমি কথা বলা বন্ধ করছি, আজকে পর্যন্ত আমি ওকে কোনো কিছুতে কথা বলি বা রেসপন্স করিনি, কমেন্টে দেখা হয়েছে। তো এইরকম আপনারা আপনাদের বিহেভিয়ার দিয়ে একটা মানুষকে এফেক্ট করে আসেন, তাকে হার্ট করে আসেন, এবং ফার্দার কোনো কানেকশনের জন্য তারা আপনাদের সাথে রিচ করে না, এটা আমরা জানি না। তো এই কারণে আমাদের সম্মানটা বিষয়গুলো যদি মনে হয় যে এই মানুষটার মধ্যে কোয়ালিটি আছে বা এই মানুষটা বেয়াদবি তো কারোর সাথে করা যাবে না, কিন্তু যদি মনে হয় তার জন্য একটু ডেলিভারেটলি নিজস্ব কিছু বিষয় অ্যাক্ট করেন, যে তার প্রতি রেসপেক্ট শো করেন, ইন্টারেস্ট শো করেন, কারণ তার কাছ থেকে তো আপনার গেইন করার কিছু আছে। তা আমি বলবো না যে ওই ছেলের আমার কাছ থেকে কিছু গেইন করা আছে, কারণ ও ওর নিজের জগতেও ভালো, ও অনেক কিছু করতে পারে। কিন্তু ডেফিনেটলি আমার মধ্যে যে একটা ইচ্ছা আছে সব কিছুতে মানুষকে কানেক্ট করি, কোনো কিছুতে হেল্প করি, সাপোর্ট করি, ওইটা আমি ওর জন্য করবো না। তারপর হচ্ছে আপনার লেভেল ডাউন। একটা ছোট বাচ্চা মার সাথে একটা কনসার্টে গেছে। সে কনসার্টে গিয়ে মনে করেন যে কোনোভাবেই সে ওই কনসার্টটাতে থাকতে চাচ্ছে না। তো ওর মা একটা খেলনা স্টোরে নিয়ে গেছে, সে খেলনা স্টোরে বসে থাকবে না, সে বাসায় যাবে। তো মা দেখলো কি বাচ্চাটার পায়ের একটা ফিতা হচ্ছে খোলা। তো মা ওই বাচ্চার পায়ের ফিতাটা খোলা, তো মা কি করলো, বাচ্চার বসে ওই ফিতাটা হচ্ছে সে বাঁধলো। বাঁধতে গিয়ে সে খেয়াল করলো বেবির যে আই লেভেল, সেই আই লেভেলে ওই পুতুলের ঠ্যাংগুলা ছাড়া আর কিছু দেখা যাইতেছে না। তো তখন সে বাচ্চাটাকে কোলে নিল। কোলে নেওয়ার পর বাচ্চা একদিকে কনসার্ট দেখে, একদিকে পুতুলগুলো দেখতেছে, বলতেছে চলো বাসায় যাই। না, আমি বাসায় যাবো না, এগুলো দিয়ে আমি খেলবো। তো সামটাইমস আপনি যার সাথে কথা বলবেন, যার সাথে কমিউনিকেশন করবেন, আমাদেরকে তাদের লেভেলে নেয় আসতে হবে, যাতে করে সে যাতে আপনার সাথে কমফোর্টেবল ফিল করে। তারপর হচ্ছে ইকিউ। এখনকার সময়ে আমরা হচ্ছে আইকিউ যেটাকে বলে, মানে ইন্টেলিজেন্স বিষয়গুলো, ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকিউ। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, বা আপনি লাইফে একটা খুব লস খাইছেন, আহারে খুব কষ্ট লাগবে তোমার জন্য অবশ্যই না, ওইটা শুনে আমার ভেতরে জ্বলে যাবে, এটা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি আপনার ওই জায়গায় ফেলেন যে আহারে ওর যে সিচুয়েশনটা হয়েছে, আজকে যদি আমার এই সিচুয়েশনটা হইতো, এইটাকে বলে ইকিউ, ইমোশনাল ইম্প্যাথি। আপনি ইম্প্যাথি দেখাবেন, সিম্প্যাথি না, এবং মানুষের আরো অনেক বিষয়গুলোকে ন্যাচারালি যে ধরতে পারে যে ব্যাপারগুলো, সেগুলোর জন্য নাকি ইকিউ এর উপরও আপনারা অনেক পড়াশোনা করতে পারেন, যেগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে মানুষের সাথে কানেক্ট করতে। আর হিউমার মানে হচ্ছে কথাবার্তার মধ্যে যদি আপনি পারেন, যদি সম্ভব হয় একটু হাস্যরঞ্জন করেন, বিষয়টাকে নর্মাল করার জন্য করলে তখন বিষয়গুলো অনেক হেল্পফুল হয়। এখন আমরা কমিউনিকেশনের স্টাইল জানছি না, কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে হচ্ছে মানুষকে রিড করতে হয়, কার কি কমিউনিকেশন স্টাইল, সেটা আমরা বের করতে পারবো। এখন লিডারশিপ স্টাইল কিভাবে করবো? আমি তো ওকে রিড করে ফেলছি, কিন্তু ওকে আমি কন্ট্রোল কিভাবে করব? আচ্ছা, আমরা আরেকটা গল্প শুনি। আমার এক টোস্টমাস্টার কমিউনিটির এক কলিগ ভাই, ওনার এক ওয়াইফ আছে, একটাই ওয়াইফ আছে। তো ওই ভাইয়ের ওয়াইফ বাচ্চাগুলা মোবাইল চালাইতেছিল, সে চিল্লায় একদম বললো যে মোবাইল বন্ধ করো, নেটফ্লিক্স বন্ধ করো, সারাদিন খালি করো, এগুলো বন্ধ করো পড়তে বসো। তো বাচ্চারা মানে মা চিল্লাইছে, ভয় পেয়েছে, তাড়াতাড়ি করে মোবাইল রেখে দিয়ে বাচ্চারা পড়তে বসে গেছে। একটু পরেই দেখতেছি কি তার মোবাইলের কিছু সে মেসেজ দিতেছে এবং তার মুখে হাসি। একটু আগে যে বাচ্চাদের সাথে চিল্লাইছে ওইটা নেই। তো প্রথমে সে হচ্ছে যে ওয়েতে বেবিদের সাথে কানেক্ট করছে, এটা ছিল ডিরেক্ট কমিউনিকেশন, ডিরেক্ট মেসেজ দিচ্ছে সে, বেবিরাও বুঝে গেছে। আর একটু পরে যে মেসেজের মধ্যে সে যে অ্যান্সার দিচ্ছে বা একটু হাসতেছে, তার মুখ দেখে বুঝতেছি তো এটা হচ্ছে ইনিশিয়েটিভ। সে খুব সোশ্যাল একটা বিহেভিয়ার করতেছে তার কমিউনিটির সাথে, সার্কেলের সাথে। ওইখানে তো সে রাগ দেখাবে না, ওটা তো কোনো প্রয়োজন নেই। ওইটা যে একটা সে ওয়েতে কানেক্ট করতেছে, লিডারশিপটা নিচ্ছে, সেটা হচ্ছে ইনিশিয়েটিভ। এখন এই ভদ্রমহিলা আবার কেকেরও বিজনেস করে। তার একটা ফোন আসছে পরে সে সাথে সাথে বলতেছে যে খুব প্রবাবলি মানডে বা ওয়েডনেসডেতে একটা কেকের অর্ডার নেবে। এখন সে তার অ্যানালিটিক্যাল হ্যাটটা মাথায় পড়ে নিয়েছে।
এখন সে বলতেছে কি কালারের কেক লাগবে, কয় পাউন্ড লাগবে, সাথে কি আরো কোনো কাপ কেকস লাগবে কিনা, কোনো কিছু এক্সট্রা চান কিনা। দেখেন সেম মহিলাই কিন্তু কিন্তু তার বিজনেস এটা, সে এখন ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতেছে, কি কি লাগবে একদম খুব ডেলিভারেটলি সে লিখে নিচ্ছে। এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে তার হাজব্যান্ডকে সে বলতেছে, জানো একটা কেকের অর্ডার হয়ে গেছে, আমরা মেবি অ্যামাউন্টের এত অ্যামাউন্টের একটা টাকা পাবো, সবাইকে সে বলতেছে। তো হাজব্যান্ডও বলতেছে দেখো আমি ভালো না, মানে দেখেন সে এখন একটা সাপোর্টিং স্পাউসের মানে হচ্ছে অ্যাক্ট করতেছে। তো এইভাবে একই মানুষ বিভিন্নভাবে আমরা বিভিন্ন রকম স্টাইল ফলো করতে পারি। এখন আপনার কমিউনিকেশন স্টাইল যদি হয় শুধু ডিরেক্ট, তার মানে হচ্ছে কি আপনি বাকি তিনটা পারেন না। তাইলে আপনি আজকে যেহেতু জেনে গেছেন এই বাকি তিনটা স্টাইল আপনি ফলো করতে পারেন। যদি হয় যে হ্যাঁ আপনি খুব সামাজিক কোনো ইনিশিয়েট করতে পারেন কিন্তু মুখের উপর কারো কিছু বলতে পারেন না, তার মানে আপনার জন্য এটা খুব জরুরি যে আপনাকে শিখতে হবে, কারণ মুখের উপর বলতে পারাটাও অনেক প্রয়োজন। বাচ্চারা তো আদর করে বললে বাচ্চা শুনবে না। তারপরে হচ্ছে যে অ্যানালিটিক্যাল, আপনি সোশ্যালও আপনি ডিরেক্ট কথা বলতে পারেন, মানে জায়গা মতো কাটা কাটা কথা বলে আসতে পারেন, কিন্তু আপনি কোনো কাজের কাজ হয় না আপনার দিয়ে, তাই তো হলো না। আপনি সব কিছু বলতে পারেন, আপনি সব ইনিশিয়েট নিতে পারেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে জিরো। তার মানে আপনার যে অ্যানালিটিক্যাল সাইডটা ঠিক করতে হবে। এখন আমি সংসারে সব কাজ করি, সব দায়িত্ব নিয়ে আমি জায়গা মতো কথা বলে আসতে পারি, আমি ইনকাম করতে পারি, দিন শেষে আমি আমার হাজবেন্ডের সাথে বাসায় গিয়ে করি ঝগড়া। তা আলটিমেটলি আপনারা দেখতেছেন ওই সাইডটা, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ ওয়াইফ আমি একটা ফেলিওর। তো আমাকে যদি এই দিকটা আমার থেকে থাকে, ওইটা না থাকে আমাকে ওইটা লাইফ করতে হবে। তো লাইফ হচ্ছে একটা ব্যালেন্স, আপনারা এটা দেখেন, যার যেটা নাই সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। তো আমাদের এগুলো কেন ম্যাটার করে, যে এই যে মনে করেন আমি একটা পিকচার হিসেবে এখানে রাখছি, যে এটা একটা গ্রাম বোঝানোর চেষ্টা করতেছি বা একটা শহর, বা এটা বাংলাদেশ, এটা হচ্ছে দেশের বাইরে গ্লোবাল স্টেজ। তো আমরা যখন এই বিষয়গুলো দেখবো, এটা সারা ওয়ার্ল্ড ম্যাটার করে, কিন্তু বাংলাদেশে এগুলো ম্যাটার করে না, বাংলাদেশে অন্য কিছু ম্যাটার করে। আমাদের টার্গেট তো বাংলাদেশ না, আমাদের টার্গেট যদি বাংলাদেশ হইতো আমরা তো বিসিএস এর জন্য পড়াশোনা করতাম, আমরা তো ওইভাবে নিজেরা মানে হচ্ছে প্রাইমারি স্কুল। আমার প্রাইমারি স্কুল গল্প বলতে গিয়ে মনে পড়ছে, আমার আম্মা আমার পিছনে অনেক ঘোরাঘুরি করছে কোনোভাবে আমার পোষকটায় টিচার বানানো যায় কিনা। তো আমার বারবার বলছে তুই খালি একটু পরীক্ষায় বস, আমি বলছি না বসিনি। তাই অ্যাজ এ রেজাল্ট আমি বহু বছর দেখা গেছে চাকরি ছাড়া যখন থাকছি, বছর পরীক্ষাটা দিলেই তোর আজকে একটা চাকরি থাকতো। তো এটা বলতেছি যে আমাদের তো টার্গেট এটা না, যে আমাদের টার্গেট বাংলাদেশ না, আমরা হচ্ছে গ্লোবালি কানেক্ট হবো। পৃথিবীতে যেটা ম্যাটার করে আমরা সেইগুলো শিখবো। এখন আমাদের মোটামুটি সেশনের একটা শেষ দিকে আমরা চলে আসছি। তো আমি আমার কমিউনিকেশন স্টাইল দেখানোর জন্য বলতেছি, এটা আমি নেপালে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে শোনো আমি আসতেছি একটা প্রোগ্রামে, আমি তোমার কাছে আসবো, আমি একটু ঘোরাঘুরি করবো। তো ওর আমার কমিউনিকেশন খুব ভালো। ও এই যে এখানে যেখানে আসি এরকম 20-25টা মানুষ একটা শহরে ও আমার একার জন্য আয়োজন করছে, মানে একসাথে করছে, সবাই মিলে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করছি, আমার জন্য একটা মিটিং এর ব্যবস্থা করছে। ওইখানে ওরা আমাকে একটা এডুকেশন সেশন দিয়েছে 20 মিনিটে, আমি ওইখানে ওদেরকে একটা স্পিচ শুনেছি, তারপরে ওরা আমার জন্য একটা সার্টিফিকেট দিয়েছে। এটা আমি এই কারণে শো করতেছি যে একটা ক্যাপাবল মানুষ, এই যে সেই হচ্ছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে দিনেশ, হি ইজ মানে অ্যামেজিং ফাদার, 2টা বেবি আছে, একটা বাচ্চা আছে। এত সুন্দর করে ওরা, দিনেশের বাবা মা কেউ নেই, দিনেশ অনেক গরিব ছিল, তো এটা এত সুন্দর করে ওর লাইফটাকে নিজের মতো করে গুছিয়েছে। তো এই যে একটা প্রপার একটা মানুষের লিডারশিপ স্কিল থাকলে সে একটা শহর একসাথে গড়ে তুলতে পারছে, ডিসপাইট অফ হ্যাভিং তার ফ্যামিলি স্ট্রাগল। এটা আমার খুব প্রিয় একটা ছবি। এখানে যে কয়টা মানুষ আছে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি, এবং এরা প্রত্যেকে আমার ফ্রেন্ড, এবং একজনের বয়স এক এক লেভেলের। যেমন এই ভদ্রলোকের নাম হচ্ছে হাজই, হাজই মরক্কো থেকে, এই মহিলা হচ্ছে হাঙ্গেরি থেকে, ও হচ্ছে কেনিয়া থেকে, ও হচ্ছে ব্রাজিল থেকে, ও হচ্ছে কাজাকিস্তান ও মঙ্গোলিয়া থেকে, আর ও হচ্ছে গিবন থেকে, আর এই ছেলেটা আবখাজিয়া নামে একটা দেশ আছে রাশিয়ার ভিতরে আরেকটা দেশ, এবং ও হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, ও 6বার ক্লাসে গেছে। তো এটা আমার একটা ফ্রেন্ড সার্কেল, ওরা আমার সাথে এখনো কানেক্টেড আছে। তো নেটওয়ার্কিং বিষয়টার জন্য বলতেছি যে যখন আপনার এরকম ভাবে কানেক্ট হইতে থাকবেন আপনি মজাগুলো পাইতে থাকবেন। এটা আমি সাইবেরিয়াতে, তো চরম বরফ ছিল, 5টা মেয়ের একটা মেয়েরও আমি চিনি না, ওই একসাথে হচ্ছে কানেক্ট হয়েছে, একটা ট্রাভেল গাইড খুঁজে পাইছি। তো গিয়ে দেখি 4টা মেয়ে গাড়ির মধ্যে সিগারেট খাইতেছে, সাথে আমি একটা মেয়ে চলতেছি। তারপরে আবার আমাকে বলতেছি আমি হিজাব পরা ছিলাম, প্লিজ মাইন্ড করো না, সিগারেট খাইতেছি, হিজাব না থাকলে হয়তো অফারটা করতে খাও। তো ওইখানে আমি হচ্ছে সাইবেরিয়ার বরফের মধ্যে, ওই জায়গাটার মধ্যে আমার এত ভালো লাগতেছিল, আমি নামছি, নেমে একটা ছবি তুলছি যে আশেপাশে 1000 মাইলের মধ্যে, আমার এটা ফিলিংস ছিল, আশেপাশে 1000 মাইলের মধ্যে আমার মতো একটা মেয়ে,
আমি আমার মতো অনন্য, মানে নিজেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মতো মেয়ে এখানে আশেপাশে এখানে আমি একটা মেয়ে এখানে আসছি সেই বাংলাদেশ থেকে পৃথিবীর শেষ প্রান্তে। তারপর এটা হচ্ছে বিমান থেকে ওই শহরটা পৃথিবীর সব থেকে শীতলতম যে শহরটা সেই শহরের, তো ওই বিমান থেকে আমার মোবাইল দিয়ে ছবিটা তুলছিলাম। পুরোটা শহরের এগুলো নদীগুলো বরফে ঢাকা। তো আমি একা একা যাচ্ছিলাম আর আমার কাছে ভালো লাগতেছিল, আমি ছবি তুলতেছিলাম এবং ছবি তোলার সময় আমি ভাবতেছিলাম এই গল্পটা আমি কোনো একদিন কোনো একটা সেমিনারে বলবো। তো আজকে সেইটা হয়ে গেল। এটা হচ্ছে ওখানে গিয়ে একটা হোস্টেলের মতো, মানে ওখানে হচ্ছে হোস্টেল পাওয়া যায়। এই হোস্টেলে গেলে ওরা হচ্ছে কি ওদের সাথে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, ওরা ওই কোড নাম্বার দিয়ে দেয়, আমরা ওইটা মোবাইলে আসে পেমেন্ট করে দিতে পারে, ওই কোড চেপে চেপে আমরা রুমে ঢুকি। তারপরে হচ্ছে ফ্রিজ, তারপরে এরকম ওদের কিচেনগুলো সব সেট আপ থাকে। এখন এটা এয়ারবিএনবি বলে, তো রাশিয়া এটা অন্য একটা অ্যাপস নামে পরিচিত। তো আমি বের হয়ে গিয়ে বাসে উঠছি, বাসে উঠে গিয়ে বাজার করে নিয়ে আসছি, তারপরে হচ্ছে ফ্রিজে রাখছি, রান্না বান্না করছি। এবং আমি ছবিগুলো এই জন্য তুলছি যে এরকম একদিন গল্প বলবো যে কেউ আমার গল্প শুনে ইন্সপায়ার হবে, যেগুলো পসিবল। এবং আমি যখন ওইখানে বের হয়ে রাস্তায় গেছি আমি ভয় পাইছি, কারণ এখানে কেউ ল্যাঙ্গুয়েজ বুঝছে না, তারপরে হচ্ছে ওখানে কাউকে কিছু বোঝাইতে পারি না। তো এই বিষয়গুলো খুব ভালো লাগে যে যখন প্রত্যেকটা জিনিস হইতে থাকে না, এই যে এস্টাবলিশমেন্টের আনন্দ। যেমন আপনি প্রথম এসএসসি পরীক্ষা দিয়ে যখন আপনার পরীক্ষা শেষ, পাশ করার পরের কথা, একটি পরীক্ষা শেষ তো হয়েছে, ওইটার একটা আনন্দ অন্যরকম, যা হবে হবে, শান্তি, পরীক্ষা শেষ হয়েছে। একটা পরীক্ষায় যদি অ্যাটেন্ড না করা যায়, কোনোদিন যদি ঘুমায় যায় তাহলে তো ফেল। তো লাইফের এরকম, মানে ধরেন আমি যে একটা বাজার করে নিয়ে আসছি, আমি যে একটা চা বানাচ্ছি, আমি ওই আনন্দগুলো বারবার পাচ্ছিলাম, যে আমার ডোপামিনের রিলিজটা আমার হাইয়েস্ট লেভেলে ছিল। তো আমি চাই যে আপনারা প্রথাগত জিনিসগুলোর ভেতর থেকে বের হয়ে এসে নিজের যে ভেতরটা একটা কিক করে এরকম কিছু পান। এইটা গল্প মনে হয় আমি আগে একবার করে গেছিলাম। তো এটা হচ্ছে অরোরা আমার লাইফে। আমি আজকে থেকে 15-20 বছর আগে থেকে আমার একটা ড্রিম ছিল, যে শুনছিলাম কোরআনের মধ্যে শুনছিলাম মনে হয় অরোরা দেখা যায়, তারপর থেকে শুনছি যে পৃথিবীর একটা জায়গায় নাকি উপর থেকে আকাশ থেকে বিভিন্ন আলো নেমে আসে। তো সেই থেকে আমার ইচ্ছা ছিল এই আলোটা দেখার, এবং এই সময় কোনোভাবে এই আলো দেখা যায় না। তো আমি নিজে একটা বিমানের টিকিট এক ভাইকে দিয়ে ওই রাশিয়া থেকে অন্য একটা দূরের শহরের বিমানের টিকিট কেটে পরে এখানে আসছি। আমার গাইড বলছে যে এই সময় অরোরা পাওয়া যায় না, তুমি কেন আসছো? আমি বলছি আমি জানি, আমাকে এরকম 200 জন বলছে তোমাদের মতো, যারাই বলছে সেই না করছে, কিন্তু তারপরেও আমার জন্য তো আর কখনো এখানে আসা সম্ভব না, আমি তাও একবার আসতে চাইছি। তো ওখানে যাওয়ার পরে ও বললো যে ঠিক আছে বাসায় যাও, দেখি কি করা যায়। রাত 10টার দিকে আমার গাইড আমাকে নক দিছে, ও বাট জার্মানি বংশোদ্ভূত, বাট খুব ভালো ইংলিশ বলে। ও বলতেছে, hey crazy girl, there is a slightly opportunity for a solar activity, would you like to give it a try? তো ফার্স্ট কথা বলে, মানে আজকে একটা সোলার অ্যাক্টিভিটি হচ্ছে, এটা কেন দেখা যায়, আকাশে কার্বন ডাই অক্সাইড আর ওই যে ধূমকেতুগুলো যে পাথর টাথরগুলো থাকে ওগুলো বাড়ি দিতে পরে কার্বন ডাই অক্সাইডের বাতাসের কারণে বিভিন্ন কালার এরকম করে মিশে ওঠে। তো ও এটা বলতে পারে, আমি বলছি হ্যাঁ আমি এটা ট্রাই দিতে চাই অবশ্যই। 10টার দিকে ও একটা গাড়ি পাঠাচ্ছে, আমরা সেই গাড়ি দিয়ে 1.5-2 ঘন্টা ড্রাইভ করলাম, কিছু পাইলাম না। তারপরে আমরা ও বললো কি আচ্ছা ঠিক আছে তোর ফিনল্যান্ডের বর্ডার দেখে। তো ওখান থেকে আমার ফিনল্যান্ডের বর্ডার দেখালো, বললো কি আরো 2 ঘন্টা দূরে আরেকটা জায়গা আছে, ট্রাই দিবি নাকি? আমি বলছি চলো যাই। ওখানে গেলাম, নেদারল্যান্ডের বর্ডার দেখলাম, কিন্তু ওইটা পাইলাম না। তারপর ও বলতেছে আরেকটা অ্যাক্টিভিটি আছে। তখন আমি ভাবতেছি ওরে তো আমি 5000 টাকা দিব 4 দিনের জন্য, বলছি বাংলা টাকায়, ও জানি আমার কত টাকা চার্জ করবে। আর আমাকে মানে কি জানি ও লাস্টে বলবো, ও বলতেছে কি আজকে তোরে অরোরা আমি দেখাবো। তারপরে শেষে একদম লাস্ট একটা মোমেন্টের মধ্যে ঠাস করে গাড়ি থামাইতেছে, রাস্তার মধ্যে বেরোয়েছি, আকাশের দিকে তাকাইছি, ঠাস করে মনে হইলো যে চোখের সামনে একটা সবুজ কিছু নিচে নেমে আসছে, এরকম করে তাকাই আছি 7-8 সেকেন্ড, তারপরে আবার বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে হিসাব করে গেছিলাম যদি অরোরা দেখি একটা সিজদা দিব, আমি সব ভুলে গেছি। তারপরে ওরে আমি বলতেছি ছবি তুলছিস আমার, বলে কি হ্যাঁ আমি তুলছি। তো এটা হচ্ছে একটা, মানে আমি এটা বলবো আল্লাহর ব্লেসিংস, আমি এটা বলবো আমার সাহস, আমার একটা ক্রেজি ইচ্ছা। এই ইচ্ছা তো বাংলাদেশে কেউ করে না, এটা তো আমার বাবা মাও জানে না। আমি করে আসছি, এরপরে এই গল্প শুনেছি, আমার মা বলে ও এগুলো তুই আবার প্ল্যান করে গেছিলি? এতটাও প্ল্যান করি নেই মা, কিন্তু স্বপ্ন তো ছিল। কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি যদি পূরণ না করেন তার আগ পর্যন্ত সেটা অবাস্তব। আর যেটা অবাস্তব সেটা মানুষ বলবে কি কঠিন, হবে না, সম্ভব না, পারবো না, হলে না, নিজের জন্য না, কিন্তু আপনি আরেকজনের না শুনে নিজের জীবনের এই ধরনের ডিসিশনগুলো নেবেন না। এটা হচ্ছে আরেকটা ক্রেজি জিনিস। ওই যে আমার বন্ধু দিনেশ নেপালের, এটা হচ্ছে পৃথিবীর 2nd হাইয়েস্ট প্লেস থেকে আমি বাঞ্জি দিয়েছি। তো আমার বন্ধু বলতেছে, এমন একটা ফ্রেন্ড, ও বলতেছে যে ওকে
তুই কিন্তু বাজেটটা দিয়ে যাবে, বাজেট কোনো প্ল্যান করিনি। আমার হাজব্যান্ড আমার যাওয়ার সময় বলছে, যা করো কোনো লাভ দিও না আকাশ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি লাভ দিব না, আমার কাছে অত টাকাও নাই, আমি লাভ দিতে পারবো না। তা আমার ফ্রেন্ড বলতেছে যে কিন্তু কি টাকায় শর্ট পড়তেছে, আমি তোর টাকা দিয়ে লাভটা দিয়ে যা, ভালো লাগবে। ঠিক আছে, ও আবার আমাকে বলতেছে, হিন্দিতে বলতেছে, বলতে না তোরা কুদকে জানা আচ্ছা লাগে। আমি বলতেছি যে কি না টাকা আছে, তো আমি একটা $100 নোট ছিল, পরে ওর ব্যাংকে জব করে ও আবার আমাকে টাকাটা এনে দিছে, পরে সব সিলেক্ট করে দিছে। কিন্তু আমি হচ্ছে একা একা ওই আর যে নেপালের পোখার একটা শহর আছে ওখানে গিয়ে উঠছি, ওখানে গিয়ে একটা হোস্টেল উঠছি, 500 রুপি মাত্র, বাংলা টাকায় পরে 450 টাকা, এত সুন্দর হোস্টেল। যে ঘুরতে আসলে টাকা লাগে কথাটা ঠিক না, যে ট্রিপে কক্সবাজার দিতে পারবেন সেটাই। ঘুরতে লাগে সাহস, ঘুরতে লাগে নেটওয়ার্ক, ঘুরতে লাগে কমিউনিকেশন, যেগুলো বইটা লাইফ অনেক ইজি হয়ে যায়। কেন আমার শহরে কেউ যদি আসে, আমার শহরে সে যদি 1 মাসও থাকতে চায়, আমি তাকে ঢাকা শহরে 1 মাস রাখতে পারবো, বাংলাদেশে তাকে 1 বছর রাখতে পারবো। কেন? মিমের বাসায় 7 দিন রাখবো, আমার ফ্রেন্ডের বাসায় 5 দিন রাখবো, আমার নিজের বাসায় রাখবো, এরকম করে তাকে রাখতে পারবো। তো এইরকম ফ্রেন্ড আপনার লাগবে যে হচ্ছে হ্যাসেল নিতে চায়, ইনিশিয়েট নিতে চায়, লাইফে এই ধরনের মানুষগুলো ইনভলভ করতে হবে। কিন্তু লাইফ তো অলরেডি অকুপাইড, আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড, প্রত্যেকটা সবকিছু একদম সিলেক্ট করা, তো এই পাত্রগুলো খালি করতে হবে। যেই মানুষগুলো আপনার লাইফে ভ্যালু অ্যাড করতেছে না, সেই মানুষগুলোকে এক্সচেঞ্জ করে নিয়ে এসে লাইফে যারা ভ্যালু অ্যাড করবে এমন মানুষ হতে হবে। তো আমাদের প্রেজেন্টেশন অলমোস্ট শেষ। তো আমি এটা খুব আমার পছন্দের, আমি এটা রাখি। এটা এই জন্য রাখি যে আমি যে আপনাদেরকে মোটিভেশন দিতেছি, ইটস নট লাইক যে আমার সপ্তাহের 7 দিন আমার প্রোডাক্টিভ যায়। আমার কোনো দিন এমন যায় আমি 2 দিন 3 দিন আমি কাজ করতে পারি না। আমি কেন করতে পারি না আমি তাও জানি না, কিন্তু আমি জানি যে আমি রেস্টে আছি, আমি কুইট করিনি। আমার এই প্রজেক্টটা নিয়ে আমি যদি 10 দিন পরে হয় আমি আমার কাজ শুরু করবো, এটার পরের টার্নে আমার কাজ যাবে, এটা আমি আমার নিজেকে বোঝাই। এটা আমার জন্য একটা বিগেস্ট মোটিভেশন হিসেবে কাজ করে যে আমার একটা গ্যাপ গেল, আমি রেস্টে আছি, আমি কুইট করিনি। আরেকটা কথা হচ্ছে যে স্মল স্টেপস এভরিডে, ছোট্ট ছোট্ট করে আপনি নেন। আপনার ক্ষেত্রে এভরিডে এটা 7 দিন পরেও হতে পারে। আজকে একটা প্রোগ্রামে আসছেন, 7 দিন পরে আবার একটা প্রোডাক্টিভ প্রোগ্রামে থাকেন। এরকম করে ছোট ছোট করে আপনার লাইফের যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো যদি আপনি নেন, আপনার এক সময় লাইফগুলো ইজি হয়ে যাবে। এবং এটা আমি বলি যে আই এম ক্রিয়েটিং দ্য ড্রিম অফ মাই লাইফ। আমি যে আমার ক্যারিয়ারটা তৈরি করতেছি, এরকম ক্যারিয়ার তো আমি কাউকে তৈরি করতে দেখি। আমার লেখালেখি করতে ইচ্ছে করে, আমার ট্রাভেলিং করতে ভালো লাগে। আমি যখন স্টেজে আসি আমার স্পিচ দিতে ভালো লাগে। আমি যখন দেশের বাইরে যাই আমার কর্পোরেটদের মতো ট্রেনিং করতে ইচ্ছা করে। এরকম কি কোনো ক্যারিয়ার হয়? দুনিয়ার সব কিছু এমন করতে ইচ্ছা করে। আমার ডাক্তারদেরও পড়াইতে ইচ্ছা করে, আমার ইঞ্জিনিয়ারদের সাথেও থাকতে ইচ্ছা করে। আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ছিলাম, চলে আসছি। তো আমার এখানে আসার আগে একটা জার্নালিস্টদের সভাপতিদের সাথে একটা মিটিং হয়েছে, ওরা আমার কাছে একটা ট্রেনিং চাচ্ছে। তা আমি আমার নিজের জন্য একটা ড্রিমের লাইফ ক্রিয়েট করছি, যে পাথে আমি সবার সাথে থাকতে। তারপর হচ্ছে যে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে স্টে ফোকাস টু ইউর দিন। আপনার জন্য, আপনাকে যে তৈরি করছে, আপনি যদি তার জন্য সময় বের না করেন, আপনি এত ব্যস্ত হয়ে যাবেন যে আপনার হাতে আর কোনো সময় থাকবে না নিজেকে গ্রো করার জন্য। তো যে যেই ধর্মে আছে আর মুসলিমরা, তারা তাদের ক্রিয়েটরদের জন্য একটু সময় দিতে হবে। তো আমার এই ফর্মালি আমার প্রেজেন্টেশনটা আমাদের শেষ। আমরা হচ্ছে মোট কথা হচ্ছে আমরা এখানে আসছি যে ভিলেজ এম্পাওয়ারমেন্ট, এবং আমরা আপনাদেরকে দিয়ে প্রজেক্টটা লঞ্চিং করলাম। আপনাদেরকে আমরা হচ্ছে এই প্রজেক্টটা সম্পর্কে জানাইলাম যে আমাদের এই প্রজেক্টে আমরা সারা বাংলাদেশকে কানেক্ট করব। রুরাল লেভেল থেকে, সেটা বান্দরবনের গ্রামের একটা ছেলে থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির একটা আইবি ডিপার্টমেন্টের ছেলেমেয়ে পর্যন্ত আমরা কানেক্ট করবো। এবং এই জার্নিটাতে, এই প্ল্যাটফর্মটাতে আপনারা সাথে থাকেন। এবং আরও অনেক প্রফেশনাল কোর্সগুলো আসবে। যদি গ্রামের কোর্সগুলো হয়, আপনারা আমাদের সাথে ভলান্টারি থাকতে পারেন। আপনারা যদি লার্নিংয়ের জন্য আসেন, আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে না, শুধু জাস্ট জার্নিটার সাথে থাকবেন, আপনারা থাকতে পারেন। তো ওভারঅল আমরা একটু আমাদের ওয়েবসাইট যেটা আছে, হ্যাঁ আমাদের একটা ওয়েবসাইট আমরা প্রিপেয়ার করেছি, ওইটা একটু আপনাদেরকে দেখাই। ওয়েবসাইটে দেখি আছে, স্যার রাহাত স্যারের কাছে আছে। আমরা একটা ওয়েবসাইট বানাইছি এই প্রজেক্টের জন্য। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের একটা লিঙ্কডইন পেজ আছে, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে। আমাদের খুব চমৎকার একটা ভলান্টিয়ার টেক টিম আমাদের সাথে খাটতেছে। আই থিঙ্ক আমাদের সেই টেক টিমের ইনচার্জ আছে ফিরোজ। তুমি কি একটু দাঁড়াও না? আমরা একটু ফিরোজের জন্য একটা হাততালি দিই। ফিরোজ গত 1 মাস ধরে এই যত পেজ আছে, এবং ফিরোজকে আমি আমার ড্রিমের কথা বলছি, ফিরোজ আমি এইভাবে কাজ করতে চাই। ফিরোজ আমাকে বলছে, আপু আমি 2 বছর চোখ বুঝে আপনার সাথে কাজ করবো,
সাকসেস কি আসবে না আসবে এটা আমরা পরে দেখবো। মানে 2 বছর কাজ করতে হয় না, ফিরোজ 1 মাস ধরে কাজ করতেছে, সাকসেস আমরা অলরেডি দেখতে পেতেছি। আজকে আমরা একটা লঞ্চিং করে ফেললাম। এইটা হচ্ছে আমাদের এই পেজটা villageempowermentbd.com। এই পেজে আমরা স্লোলি যে আমাদের 300+ সফট স্কিলের কথা বলছে, এই সফট স্কিলগুলো আমরা হচ্ছে আপলোড করবো এবং এগুলোর বিভিন্ন স্টুডেন্টের জন্য একটা প্যাকেজ থাকবে, কর্পোরেটদের জন্য থাকবে, গ্রামের রুরালদের জন্য কি লাগবে, প্রেজেন্টেশনের জন্য, বা কেউ যদি শুধু পাবলিক স্পিকিংটা ফোকাস করতে চায়। আমি 2019-20-তে আমি ইন্টারন্যাশনাল স্পিচ কন্টেস্টের চ্যাম্পিয়ন হয়েছিলাম এশিয়ার মধ্যে। ওই জার্নিটা আমার 5-6 বছরের একটা জার্নি ছিল। ওই জার্নিটা আমাকে দাঁড়া করাই গেছে, কিন্তু ওই জার্নিতে আমি শিখছি যে ইটস নট অ্যাবাউট অনলি পাবলিক স্পিকিং। এটাতে আপনার স্টেজের এরিয়াটার ব্যবহার থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যবহার থাকবে, আপনার আই কন্ট্যাক্টের একটা ব্যাপার থাকবে, আপনার সাবলীলতা। ইভেন আমরা যখন কথা বলতাম এরকম করে যে কাউন্ট করতো, সেটা একটা ভদ্রমহিলা ভদ্রলোক বসে কাউন্ট করতো। স্পিচ শেষে সবার সামনে এসে বলতো, ওকে মিস শিফা 32 বার বলছে, 35 বার বলছে, সো দ্যাট সে 100 বার বলছে। আমরা আবার ওইটা নিয়ে কাজ করতাম। তো এইভাবে করে 5-6 বছর কাজ করছি এবং লাস্ট 2019-20-তে আমার যে ফাইনাল উইনিং যে স্পিচ ছিল সেটা আমি 1000+ টাইমস ওটা আমার এডিট করা হয়েছে এবং লাস্টে গিয়ে আমার ফাইনেস্ট যে স্পিচ আসছে আমি নিজে অবাক হয়ে গেছি। তো এই যে পাবলিক স্পিকিং, এই যে একটা কোর্স, আমরা এটার একটা হচ্ছে মডিউল আমাদের ওয়েবসাইটে রাখবো এবং আমরা এটাও ছেলেমেয়েদেরকে শেখাবো। কারণ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে স্পিকার ছিলেন সেই ভদ্রলোক আমার মেন্টর ছিল। তো আমি সেই ভদ্রলোকের কাছে 7 দিনের একটা ট্রেনিং নিয়েছিলাম। আমার স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তার কাছে শিখতে কেমন লাগে, এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে ওই শেখাটা আমার লাইফে একটা ভ্যালু অ্যাড করছে, যে আমি অ্যাটলিস্ট এশিয়ার মধ্যে আমি নিজেকে একটা স্থান করে নিতে পারছি। এই ওয়েবসাইটটাতে এখানে যে পেজেসে ক্লিক করি আমরা একটু, এখানে ইনস্ট্রাক্টর আছে, কোর্স লিস্টগুলোতে কোর্স লিস্ট আছে, অ্যাবাউটের ডিটেলস দেওয়া আছে। আমাদের টিম সম্পর্কে একটা ইনস্ট্রাক্টরে ক্লিক করি, আমাদের টিম সম্পর্কে অ্যাবাউটের ডিটেলস দেওয়া আছে। আমাদের ভিলেজ এম্পাওয়ারমেন্টের একটা চমৎকার টিম আছে। টিমের সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু দাঁড়ানোর জন্য। সবাই আমার টিমের জন্য একটু হাত তালি দেবেন। আমার এই চমৎকার টিম গত 2 মাস ধরে আমার সাথে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু রিকোয়েস্ট করবো টিমকে 1 মিনিটের জন্য একটু আমার এখানে আসতে। তো আমার এখানে যে আমার টিম মেম্বারকে দেখতে পাচ্ছি, এরা সারা বাংলাদেশ থেকে ছড়ানো ছিটানো কিছু মানুষ, যাদেরকে আমি এখানে কালেক্ট করে নিয়ে আসছি এবং আমি কর্নার থেকে পরিচয় দেওয়া শুরু করি। ওকে ফিরোজ আসতেছে, ফিরোজকে আমরা অলরেডি পরিচয় করাচ্ছি। ফিরোজ খুবই ছোট্ট একটা মানুষ, সে ডিপ্লোমা কমপ্লিট করে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, কিন্তু ফিরোজ একজন অনলাইন ফ্রিল্যান্সার এবং সে ওয়েবসাইট ডেভেলপ করতে পারে এবং অনেক বড় বড় কাজ করতে পারে। এবং ফিরোজকে আমার টিমে আমি পেয়ে আমি খুবই হ্যাপি এবং আমরা আশা করি ভবিষ্যতে কিছু কাজ করতে পারবো। তার পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রমহিলা গত বছর 2024-এ 100 বিবিসির বাংলাদেশ না পুরো এশিয়ার মধ্যে ক্ষমতাধর মহিলার মধ্যে সে একজন। প্রিয়াঙ্কা চোপড়া করে যে লিস্ট বিবিসি এস্টাবলিশ করছে, সেই বিবিসি এস্টাবলিশে প্রিয়াঙ্কা চোপড়ার পরে হচ্ছে সঞ্জিদ ইসলাম ছোয়ার নাম। তারপরে হচ্ছে আমাদের সাথে অরিন আছে, অরিন ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্ট এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছে এবং সে আমাদের কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো নিয়ে সে একটা চমৎকার লেখিকা। পাশে আছে আব্দুল মজিদ হচ্ছে লায়ন্স ক্লাব, টোস্টমাস্টার্স ক্লাব এগুলোর বিভিন্ন হচ্ছে অনারেবল অফিসার লেভেলে আছে এবং ঢাকা কলেজ থেকে সে পড়াশোনা শেষ করেছে এবং ওনাদের কলেজে আমি একটা আমার বলতে গেলে সোফার আমার সব থেকে এক্সেলেন্ট প্রোগ্রাম ঢাকা কলেজ হচ্ছে, 1000s এর উপর ছেলে মেয়ে আসছে ওই প্রোগ্রামে আমার মজিদের সাথে পরিচয়। ওবায়দুল ভাই আছে আমার সাথে, ওনার সাথে আমি একটা এসএমইর একটা ফাউন্ডেশন ট্রেনিং করতে গিয়েছিলাম। উনি একটা বিজনেসম্যান, উনি হচ্ছে ক্রাফটিং নিয়ে বিজনেস করে। তো ক্রাফটের বিজনেসের আবার দেশের বাইরে অনেক চাহিদা আছে। তো আমার যেহেতু অনেক ফরেন ফ্রেন্ড আছে, ওনাকে বলছিলাম ভাই আমার সাথে স্টে কানেক্টেড, আমি হচ্ছে যদি আমার পসিবল হয় আমি আপনাকে কানেক্ট করে দেবো। এবং উনি আর আমার ছাড়া নাই, ওনারা ওই ব্যবসা দিতে পারে না, কিন্তু উনি আমার সাথে এত ডেডিকেটেডলি কাজগুলো আমার সাথে হেল্প করে গেছে যে অ্যাকচুয়ালি আমি আসলে মনে হয়েছে অ্যাজ এ টিম, অ্যাজ এ বিজনেস পার্টনার ওনার মধ্যে ওই অ্যাজ এ লিডার ওই ক্যাপাবিলিটিগুলো আছে। আর আমার পাশে আছে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের ভিজুয়াল কন্টেন্ট মিডিয়া এই সমস্ত দায়িত্বে, তারপরে হচ্ছে ক্যামেরা এগুলো সব কিছু দায়িত্বে, প্লাস ও হচ্ছে
খুবই চমৎকার লিখতে পারে এবং কমিউনিকেশন স্টাইল ওর ভালো। তো আমি এটা বলতেছি র্যান্ডম আমি একটা ভিলেজ এনভায়রনমেন্টের লঞ্চিং করতেছি এবং আমি আপনাদের বিশ্ববিদ্যালয়কে চুজ করছি। জুমসের জন্য আগে একটা হাততালি হবে। জুমসে আমি আগের সেশন নিয়ে গেছি এবং আমার জুমসের ছেলেমেয়েদের বিহেভিয়ার, তাদের ওয়ে অফ কমিউনিকেশন, তারপরে হচ্ছে আপনাদের যে ম্যানার এটিকুয়েট যেটা বলে আমার এত ভালো লেগেছে যে আমি বলছি ওকে দিস ইজ এ প্লেস, জায়গাটা ছোট কিন্তু কোয়ালিটিফুল একটা জায়গা, যে এইখানে আমি এটার ওপেনিং এর জন্য আমি চুজ করছি। এবং রাহাত এবং মিম, রাহাত আর মিমের জন্য একটা তালি হবে। ব্যানার প্রিন্টিং থেকে শুরু করে ব্যানার বানানো, তারপরে হচ্ছে এগুলো দায়িত্ব নেওয়া, এগুলো সাজানো, অর্গানাইজ করা, রাস্তার মধ্যে এসে দেখে ওয়াকি টকি নিয়ে দাঁড়ায় আছে, কি প্রফেশনাল একটা ব্যাপার। তো এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য যে এত ভাবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। তো আমার টিমের কি একটা অফিসিয়াল ছবি নেওয়া হয়েছে না? ওকে, থ্যাংক ইউ। তো আমি আপনাদেরকে একটা হচ্ছে আমার একটা ইউনিভার্সিটি আছে ইউএটিএস, আমার মেয়েগুলোকে আমি একটু রিকোয়েস্ট করবো আসো আমার কাছে। ঈশান আসো, ছেলে কিছু বাচ্চা বড় আসো। ঈশান আমার ছেলে হলো অনেক বড়, সে বিয়ে শাদিও করে ফেলছে। আসো, জীবন যুদ্ধে আগে গেছে ঈশান। আসো তাড়াতাড়ি চলে আসো সবাই। তো আমি ওদের বিশ্ববিদ্যালয়ে আমার যে সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক জগন্নাথে, ওই সাবজেক্টে ওই ডিপার্টমেন্টে ওরা আছে এবং আমার দেখা আমার লাইফের বেস্ট স্টুডেন্ট। দেখো যে ম্যাডাম চলে আসছে, 1 বছর হয়েছে, ম্যাডাম শুধু একজনকে নক দিয়ে বলছে আসলে সবাই চলে আসছে। এখানে আমি আবার নিজেকে ব্র্যান্ডিং করবো যে দিস ইজ হাউ উই কমিউনিকেট, যে আমরা যদি কাউকে ডাকি, আমরা যদি ফলো আপ করি প্রপারলি, এইভাবে আসে মানুষ, এইভাবে একজন আরেকজনের সাথে কানেক্ট যদি আমরা রাখতে পারি, তো হচ্ছে প্রপার কানেকশন বলতে গেলে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনি যখন কমিউনিকেশন করেন, যখন প্রেশারটা আপনার উপরেই থাকে যে সবার খবর আপনাকে নিতে হবে, খুব পেইনফুল। কিন্তু আপনাকে যদি সবাই ফোন দেয় বিষয়টা কিন্তু খুব ইজি হয়ে যায়। ওরা যদি আমাকে একজন করে নক দেয়, আমি একা মানুষ, কিন্তু আমার যদি ওদের 10 জনকে নক দিতে হয়, তাহলে আমার কানেকশন বা কমিউনিকেশন এখানে ফেল করছে। তো আমি দফায় দফায় আপনাদেরকে বিভিন্ন ভাবে পয়েন্ট ধরাই দিতেছি যে লাইফে এমনভাবে আগান যে লাইফে যাতে ফ্রাস্ট্রেশন না আসে, যে অ্যাটলিস্ট ওকে আমার বাচ্চাগুলো আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা বসো। ইউআইটিএস এর স্টুডেন্টদের জন্য তালি। আরে হচ্ছে ঈশান তো বললাম জীবন যুদ্ধে সে আগে গেছে অনেক আগে। ডেয়ারটা কি করলো তুমি ঈশান? হয়ে গেছে না? ঠিক আছে, আমাদের এই যে ওয়েবসাইটের সেটা থেকে বের হয়ে গেছি আমরা, ওয়েবসাইটের ইনস্ট্রাক্টরের অংশটা তো এটাতে যাবো। আমাদের প্রেজেন্টেশন শেষ, আমাদের ওয়েবসাইটটা দেখাই দিছি। আর হচ্ছে যে আমাদের ভিলেজের পার্লামেন্টের গ্রুপ তৈরি হয়েছে, আমরা আপনাদেরকে গ্রুপের সাথে রাখবো। যে কোনো ভাবে আপনারা নিজেদেরকে যদি বেনিফিটেড করতে চান আমাদের সাথে রিচ করবেন, আমরা হেল্প করবো। আর এখন ইনস্ট্রাক্টর পেজটা দেখাবো, কারণ লাস্ট একটা গল্প বলবো, গল্প বলে একটা 2 মিনিটের ভিডিও দেখে আমি সেশনের এন্ডিং দিব। গল্পটা হচ্ছে আমার এক বান্ধবী আছে, নাম হচ্ছে নাটালিয়া। ও হচ্ছে বর্গগ্রতের রিজিওনাল হচ্ছে মিনিস্ট্রিতে জব করে। ও খুবই ভালো ফ্রেন্ড, ওকে যখন নক দিই তখন পাই। তো ওকে আমি বললাম নাটালিয়া তোমার জন্য একটা ছোট গিফট আছে, তোমাকে আমি একটা অনার করতে চাই। পেজে থেকে ইনস্ট্রাক্টর, তোমাকে আমি ছোট একটা অনার করতে চাই। তো তোমাকে আমি আমার এই প্রজেক্ট, এটা সম্পর্ক শুরু থেকে জানি, ওর সাথে আমি গল্প করতে করতে এই প্রজেক্টটা রেডি করেছি। তো ওকে আমি বলছি যে তোমাকে আমি এই প্রজেক্টের হচ্ছে তোমাকে মেন্টর হিসেবে রাখতে চাই। তো বলে ওকে এগুলা হচ্ছে মডিউল, এগুলা চেঞ্জ হবে পরবর্তীতে। আমাদের যারা মেন্টর হবে তাদেরকে আমরা হচ্ছে সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে দিব, হাইলি কম্পিটিটিভ হবে। বাট এটা আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ড নাটালিয়া। তো ওকে আমি একটা স্ক্রিনশট দিয়ে ওকে বলছি যে নাটালিয়া তোমাকে আমরা ভিলেজের অফিসিয়াল মেন্টর হিসেবে নিয়েছি। সে মাঝরাতে এত খুশি, আজকে সে যাচ্ছে আরেকটা প্রোগ্রাম, আরেকটা রিজিওনাল মিনিস্ট্রি প্রোগ্রামে। ও বলতেছে যে আমি এটা প্রসেস করতে পারতেছি না, দিস ইজ সামথিং ভেরি ওভারওয়েলমিং, আমাকে বল কি করতে হবে। আমি যদি কতক্ষণ চিল্লে আমার একটা ভয়েস রেকর্ড করে পাঠাই, আর যত অ্যাডিং এ লিটল বিট ড্রামা প্রবলেম না, একটু ড্রামা অ্যাড করে পাঠান। পরে বলে আমি মোর দেন দ্যাট করতে চাই। আমি কি করবি? বলে কালকে সকালে পাঠাবো। আমি তো ঠিক আছে, তোর চিল্লানোর অডিওর জন্য ওয়েট করবো। সে সকালে আমাকে আজকে যে ভিডিওটা এখন আমরা প্লে করবো সেটা সে পাঠাইছে, আমাকে বলছে যে এটা আমাদের যে আজকে লঞ্চিং হচ্ছে, সে কিন্তু সব জানে, জুমসের লঞ্চিং হচ্ছে, ভিলেজের লঞ্চিং হচ্ছে। সেই একটা ভিডিও সকালবেলা প্রোগ্রামে যাওয়ার আগে রাস্তায় বেরোয় ভিডিও করে এডিট করে পাঠায় দিয়ে সে বিমানে উঠছে।
তো আমরা ওই ভিডিওটা প্লে করবো। ভিডিও কি আছে? তো আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর অডিয়েন্স দখল করে রাখবো না। ভিডিও দেখার পরে তারপর আপনারা নিজ দায়িত্বে চলে যাবেন, আমার সাথে দেখা করতে আসতে পারেন। ঠিক আছে, আমি যেখানে আছি বসতেছি অবশ্যই না। ঠিক আছে, আমরা এখন ভিডিওটা দেখবো। থ্যাংক ইউ। লাইটটা একটু নিভায় দাও, লাইটটা নিভায় দাও। Sure. Come from a small village. Every day I used to walk 3 kilometers to school and 3 back. But I never let that stop me. Why? Because I believed and still believe that knowledge is power. The more you gain, the further you go. But knowledge isn't just books, it's soft skills like communication, confidence, empathy, teamwork. These are what shape your journey. And my journey is still going. Today, I'm a teacher, traveler, and translator. I have visited so many beautiful places, joined international events, and made friends all over the world, including my dearest friend Shifa, launching this beautiful project today. To all my Bangladeshi friends, keep dreaming, keep learning. And if you want to explore the beauty of the Russian language and my country through my eyes, please join me on Telegram. From Russia, with love. নাতালিয়ার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি গ্রুপে বা যেখানে আছে আমি ওটা দিয়ে দিবনি। তো কেউ যদি চায় ওর চ্যানেলটা অ্যাটেন্ড করতে পারো বা ওর সাথে ফ্রেন্ড হতে চাইলে কোনো প্রবলেম নেই। ওকে, ধন্যবাদ শিফা ম্যাম এত গভীর ও বাস্তবমুখী একটি বক্তব্য দেওয়ার জন্য। আপনার কথা আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। এবং এখন আমরা এগিয়ে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আজকের বক্তাকে, যা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। মনে হয় না কেউ প্রশ্ন করবে। আই নো জনসেট ছেলেদেরকে আমি চিনি। আজকের টপিকের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে হবে তুমি আমার কাছে করতে পারো। আমাদের স্টুডেন্ট যারা আছে এই মাসুম প্রশ্ন করবে? একটা কোশ্চেন শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহবুব রহমান, আইটিএম ডিপার্টমেন্ট থেকে। ম্যাম, আপনি প্রথমে শুরুতেই বলছিলেন যে এআই নিয়ে একটা ইবুক স্লাইড ছিল, তো সেখানে অনেক কিছু আপনি বলছিলেন যে আমরা যে ইনফরমেশনগুলো দিই তো সেখান থেকে ওই আই আমাদেরকে জেনারেট করে দেয়। তো এখানে আমাদের মানে ব্রেনের অনেকটা হয়ে যায় না, যে আমরা নিজে থেকে কোনো কিছু ট্রাই না করে যে এআইকে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কে বা আমাদের যে একটা থাকে যে নিজে থেকে যে একটা কোনো কিছু তৈরি করা, সেক্ষেত্রে আমাদের এটা মানে কি ফ্যাক্টর হতে পারে বা। ওকে, আমি আপনার প্রশ্নটা বুঝে গেছি। আমি একটু সুন্দর করে মাইক ওয়ার্কিং, ওকে, আমি একটু সুন্দর করে উত্তর দিই। আমাদের এখন যে বয়স, আমি জানি না আপনার কত বয়স, মেবি অ্যাজিউমিং 25, ওকে। এই 25 এইজে এসে আপনি যদি শুধু আপনার ক্রিয়েটিভিটির জন্য বসে থাকেন, আরেকজন চ্যাটজিপিটি বা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আপনার থেকে অনেক আগায় যাবে, যার ওই যোগ্যতাটা হয় আপনার ক্রিয়েটিভিটি। তা আমাদেরকে ব্যালেন্স করতে হবে টেকনোলজি আর ব্রেইনের। যখন আমরা কোনো কিছু কোথাও ইংলিশে লিখি বা কোনো কথা যদি লিখি, আমাদের মনে রাখতে হবে আমাদের নিজেদের মধ্যে একটু ট্রাই দিতে হবে। এক্সাম্পল, আমি একটা মেসেজ লিখবো, সেই মেসেজটা আমি বাংলায় লিখলাম, আমার নিজের ভাষায় লিখলাম, তারপরে না হয় আমি চ্যাটজিপিটিকে বললাম ট্রান্সলেট করো। ও ট্রান্সলেট করার পরে আমি এটা না হয় পড়লাম, ও ট্রান্সলেটটা পছন্দ হলো না, এখন বলো রিরাইট করো। রিরাইট করার পরে পড়লাম, পছন্দ হলো না, ওকে বললাম ফর্মাল ওয়েতে দাও। ফর্মাল ওয়ে টোনের শব্দগুলো এত কঠিন, ওকে বললাম যে ইজিলি বোঝা যায় এমনভাবে দাও। তুমি একটা 5 লাইনের একটা প্যারাগ্রাফ তুমি 10 বার পড়লে এবং প্রসেসটা কিভাবে ডেভেলপ হলো তুমি ফিল করতে পারবে। তার মানে কি এটা তোমার ভেতরে ডেভেলপ হলো না? এখন ডিপেন্ডস অন হাউ ইউ আর ইউজিং ইট। শুরুতেই কমান্ড দিয়ে দিলাম, ওকে চ্যাটজিপিটি আমাকে এরকম 5টা লাইন দাও প্রফেশনাল স্কিলের উপরে, আমাকে হাইলি প্রফেশনাল লাইন দিবা, কিন্তু ওয়ার্ডগুলো ইজি দিবা। এত বেশি পণ্ডিতি করে কমান্ড যদি দেই, লাইফ ইজি হয়ে যাবে কিন্তু লার্নিং হবে না। তো সেম কাজটা আমি করি।
আমি একটা জিনিস ডিরেক্ট কমান্ড দিই না, আমি ওই ডিরেক্ট কমান্ডের মধ্যে আমারও তো লার্নিং অপরচুনিটি সীমিত হয়ে আসতেছে। আমি একটা নলেজ সম্পর্কে জানতে চাইলে ওরা এরকম ধাপে ধাপে প্রশ্ন করে করে এটা বারবার পড়ে পড়ে 7-8 বার পড়লে আমার ভেতরে এটা ইনফরমেশন চলে আসে। তো এইটা আমি কি প্রশ্নের উত্তর দিতে পেরেছি? আরেকটাই ছিল যে যেহেতু আপনারা এআই নিয়ে করতেছেন, তো আমরা যে স্টুডেন্টরা যারা আছি আমাদের জোসি যে স্টুডেন্টরা, তো এআই আমরা প্রতিনিয়ত ধরেন যে মানে প্রাত্যহিক জীবনে আমাদের সাথে জড়িত হয়ে গিয়েছে। মানে এর সঠিক ব্যবহারটা যে আমরা কেমনে করলে বা এই সেই আপনাদের এখান থেকে যদি আমাদেরকে কোনো গাইড করা হয় বা হ্যাঁ, আমরা user AI কোনো কিছু এআই রিলেটেড যে টুলস গুলো আমাদের এডুকেশনের সাথে যাবে, প্রেজেন্টেশনের সাথে যাবে, সেগুলোর একটা মডিউল আমরা প্রিপেয়ার করে আমরা হচ্ছে একটা কোর্স দিব আমাদের ভিলেজের প্রজেক্টে। ডেফিনেটলি প্রজেক্টটা যদি ডেভেলপ করা হয়, এটার দেখা যাচ্ছে একটা স্টুডেন্টদের জন্য আমরা একটা অনারিয়াম ধরবো যে দেখা যাচ্ছে খুবই অল্প থাকবে, বাট প্রজেক্টটা ডেভেলপ করতে গেলে মডিউলের জন্য কাজ করতে গেলে আমাদের একটা সময় লাগবে। বাট এটার হচ্ছে যে দেখা যাচ্ছে মিড জার্নি আছে, তারপর প্রেজেন্টেশন এখন আমরা চাইলে গুগল চ্যাটজিপিটি সফটওয়্যার ইউজ করে আমরা ব্যবহার করতে পারি, তারপরে ক্যানভা এআই এর ব্যবহার ইউজ আছে। তো এখন রিপ্লেস হচ্ছে এত দ্রুত, এত সব চমৎকার চমৎকার সফটওয়্যার আসতেছে না, আমি কখনো কোনো কিছু হোল্ড করে বসে থাকি না, যেটা নতুন আসে আমি সেটাই চলে যাই। তো হয় কি, আপনি চ্যাটজিপিটি 2-তে আছেন, আপনি 4-এ জাম্প করতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন ঢুকেনি নাই, আপনার কিন্তু 4-এ যাইতে অনেক সময় লেগে যাবে। এখন চ্যাটজিপিটি চলতে চলতে এখন মিড জার্নি চলে আসছে। লাস্ট কয়েক উইক আমি হচ্ছে ডিপসিক ব্যবহার করছি। তো ডিপসিকে হয়েছে কি, ওদের হচ্ছে মানে হচ্ছে ওরা সবগুলো মডিউল চালু করে না, দেখা যাচ্ছে 7-8 লাখ থাকলেও শুধু প্রয়োজন যদি 40টা ওপেন করে ওরা কাজ করে, যেখানে চ্যাটজিপিটি খুব ফাস্ট অ্যান্সার। তো আমি আমার ডিপসিকটা আপাতত বন্ধ করছি। সারা পৃথিবীতে সবাই ডিপসিক ব্যবহার করে, একটা অ্যান্সার আসে দেখা যাচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম লাগতেছে। তো যেহেতু আমরা এরকম রানিং সফটওয়্যারের মধ্যে আছি, মাঝখানে কয়েকদিন আমি কোপাইলট চালাইছি, জেমিনি চালাইছি, আমি সব ব্যবহার করি। হয় কি তাইলে আপনি যখন অনেক কিছুর মধ্যে থাকেন, নতুন আরেকটা আসলে আপনি জাম্প করতে পারেন, এবং আপনি যদি বলেন যে ম্যাম কয়টা শিখবো, এভাবেই চলতে হবে, জীবনটা এখন এরকম হয়ে গেছে। আপনি যদি যেটা নিউ আসছে ওইটার মধ্যে নিজেকে এখন অ্যাডাপ্ট না করেন, পরের ধাপে আপনি যাইতে পারবেন না। মনে করে দেখেন সেই দিনগুলোর কথা যখন বিকাশের ট্রানজ্যাকশন আসছিল, তখন এটি কত অ্যাডভান্স ছিল। আর আমরা চায়নাদেরকে দেখলাম শুধু কিউআর কোড দিয়ে পে করে, এখন বাংলাদেশ এখন সেই জায়গায় চলে আসছে। এখন যদি আমি দেখি, সেদিন দেখতেছি এক ভদ্রমহিলা কাজ করে হয়তো আমাদের এই সোসাইটিতে, মোবাইলও চালায়, ডাটাও আছে, এমবিও আছে, তারা কিন্তু সবই বুঝে। সে কিউআর কোড ওপেন করে বিকাশে সে পে করতেছে, আপনি বসে আছেন কিন্তু সে বসে নাই। তাহলে সে ভদ্রমহিলা কিউআর কোড ওপেন করে বিকাশে পে করে, তাহলে আপনাদের কই থাকতে হবে? এটা যে যত আগে আমরা রিয়েলাইজ করবো তত আমরা লাইফ ভালো করবো। ওকে, নেক্সট। আমি তো ভাবছিলাম তোমরা চলে যাবে, এখন কি প্রশ্ন করার জন্য বসে আছি। না, এক্সপেকটেশন চেঞ্জ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মাসুমাক্তা সুইটি, আমি ইংলিশ হ্যাঁ, বলো। স্টুডেন্ট। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা সামনে আগানোর জন্য আমাদের কিছু স্কিল প্রয়োজন, তো আমাদের যে মেইন যে স্কিলগুলো এগুলো আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এই সম্পর্কে এটার প্রশ্নের জন্য আমি এখানে আসছি। আপনাদের মেইন যে স্কিল লাগবে, কি স্কিল লাগবে আমি তো জানি। আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে এসেছি এবং পড়িয়েছি, একটা স্টুডেন্টের কি লাগবে আর এখন কি লাগছে, আমরা সেইটারই শুধু একটা মানে হচ্ছে মডিউল থাকবে, যে আমাদের ওই ভিলেজের পেজে গেলে আপনারা স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ডেভেলপমেন্ট একটা আমরা প্যাকেজ দিব। ওটার ভেতরে দেখবেন যে থাকবে হয়তো পাবলিক স্পিকিং, তারপর প্রেজেন্টেশন, তারপর হচ্ছে এআই সফটওয়্যারগুলো কিভাবে ইউজ করে আমরা আমাদের রিসার্চ এবং এডুকেশনটা কি করতে পারি। তো এরকম আমরা হচ্ছে তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এটাই আপনাদেরকে আমরা জানাইতে আসছি যে if you are looking for developing yourself, definitely we are the right place. সাইট দিয়ে গেলাম, ওয়েবসাইট দিয়ে গেলাম। এখন আমার প্রত্যেক ব্যক্তিকে নক করে করে এভাবে সম্ভব না। আপনাদের লিডার যারা আছে, আপনাদের স্যার ম্যাম যারা আছে, তারা আমাদের ফ্রেন্ড, আপনারা কানেক্টেড থাকবেন। এবং ডেফিনেটলি আমার এখানে একটা মেয়ে এসেছে, সে বরিশাল ইউনিভার্সিটি থেকে। প্লিজ তুমি দাঁড়াবে হালিমা, তুমি আসো আমার কাছে, সামনে আসো। সে বরিশাল ইউনিভার্সিটিতে আমি একটা সেমিনার নিয়েছিলাম, সে ওই জায়গা থেকে সে চলে আসছে এখানে, এবং তার আপাতত ঢাকায় কাজ নেই, তার যে কাজটা আছে সেটা পড়ে। তো হালিমা খুব চমৎকার কাজ করতেছে, ও যে ইকো ফ্রেন্ডলি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে ইটুয়েবের উপর, তাই না? এবং হালিমা হচ্ছে প্রায় যে ফিলিপিন অর্গানাইজেশনের সাথে কাজ করতেছে, সে $1600 একটা ইন্টার্নশিপ পেমেন্টও সে পেয়ে গেছে। হালিমা আপনার তো ওরা হচ্ছে আমাদের জন্য ইন্সপিরেশন, যে দেখেন ইচ্ছা থাকলে কোথায় আসা যায়, কোথায় চলে আসছে। তো এরকম মানুষের যে আমি প্রথমে গল্পটা বললাম না, যে দাঁড়ায় থাকতাম সামনে গিয়ে, হালিমা আজকে সেই কাজটাই করছে, চলে আসছে এখানে বরিশাল থেকে। তো এরকম
আমার থেকে আরো অনেক ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানে আমি আপনাদেরকে বলতেছি যে এইরকম ঘর থেকে বের হয়ে চলে আসতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এখনকার যুগে একটা ডেভেলপিং প্রোডাক্টিভ কমিউনিটি মেনটেন করা খুব জরুরি। আপনি একা কমিউনিটি মানে প্রোডাক্টিভ থাকতে পারবেন, এটা আমিও পারবো না। মানে একটা টাইম যায় যে যখন ধরেন 4 ঘন্টা ইউটিউব থেকে বের হওয়ার পর আমি রিয়েলাইজ করি করলাম নাকি, কিন্তু ততক্ষণে আমি ডিপ্রেসড হয়ে গেছি। তো যদি আমাদের একটা কমিউনিটি থাকে যে আচ্ছা ঠিক আছে আমি এখন প্রোডাক্টিভ হবো, আপনি এন্টারটেইন হচ্ছেন, আপনার প্রোডাক্টিভিটি আপনার এন্টারটেইনমেন্ট হবে। আমার এক ভাইয়ের বস আছে, ও হচ্ছে আর্কিটেকচারাল একটা ফার্মের ওনার। ও হচ্ছে প্রোডাক্টিভিটি থেকে ওর ডকুমেন্ট রিলিজ করে। ও বলে কি আমার জন্য দোয়া করে, আমি যেন জীবনে ফ্রি না হয়। সারাক্ষণ কাজ করে। আমার মতো একটা বয়সের লোক, সে আমার মতো সেম এজের, আমার ফ্রেন্ড, সে এখন 2-2.5 কোটি টাকা তার হচ্ছে একটা সেভিংস আছে তার। সে একটা গাড়ি কিনছে, সে গাড়ি বিক্রি করে দিয়ে সে বিয়ে করছে, বিয়ে করে আবার ব্যবসা করে আবার গাড়ি কিনে ফেলছে। মানে আমি বলতেছি যে প্রোডাক্টিভিটি থেকে মানুষ হচ্ছে লাইফে ডকুমেন্ট নিতে পারে। তো আমাদের একটা টিম হবে, সেই টিমে সবাই কানেক্টেড থাকবে। ঠিক আছে হালিমা, তোমাকে অনেক থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন করবেন? মিরাজ, আমি তোমাকে চিনছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। তুমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার পাইছো, ল্যাপটপ পাইছো, আমরা দেখছি। কংগ্রাচুলেশন মিরাজ। ম্যাম, আপনাকে আমি যতবারই দেখি মানে খুব ইন্সপায়ার্ড হই, কারণ Thank you. আপনার পাবলিক স্পিকিং এত ভালো। থ্যাংক ইউ। যখন কি প্রশ্ন করে আপনি প্রথমে ভাবেন, তারপরে যখন ওকে বলেন না তখন কি খুব সুন্দর একটা উত্তর দেয়। ওর ভিতরে মাথায় হয়তো কিছু একটা কাজ করছে, হাসি পেয়ে গেছে, মানে শোনার আগ্রহ বেড়ে গেল। তারপর ম্যাম আমরা যখন কথা বলি খুব হজবরল হয়ে যায়, মানে মাথা অনেক প্রশ্ন থাকে কিন্তু বলতে পারি না। কিন্তু আপনি যে গুছায় গুছায় কথা বলেন, হয়তো শব্দগুলো সঠিক শব্দগুলো হচ্ছে সিলেক্ট করেন, তারপর একটা একটা করে বলেন। এই আর্টটা হচ্ছে কিভাবে মানে আপনি নিজের ভিতরে আনলেন, যদি কিছু টিপস বলতেন তাহলে খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। থ্যাংক ইউ মিরাজ, তুমি যে বিষয়টা খেয়াল করছো। আমি অন্য কেউ হলে বলতাম যারা তেল পছন্দ করে তারা খুশি হয়ে যেত, আরে না না কিছু না, এটা ন্যাচারাল না, এটা ন্যাচারাল না। আমি এটার পিছনে অনেক হার্ড ওয়ার্ক করছি। এটাকে বলে ইমপ্রম্পটু স্পিচ সেশন। আমি টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল নামে যে অর্গানাইজেশনটার থ্রুতে পাবলিক স্পিকিং এর চ্যাম্পিয়ন হয়েছে, ওইখানে একটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে ইমপ্রম্পটু স্পিচ। এখানে একটা স্পিচের টপিক দেওয়া হয়, 1 মিনিট থিঙ্ক করতে দেওয়া হয়, এবং সেই একটা স্ট্রাকচার বলা হয় যে আমি যদি ওই এক্সাম্পল আমাকে বলা হলো ট্রাভেল নিয়ে বলবো, তো আমাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে আমাকে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। ওয়েটা এরকম হতে পারে যে একটা ফানি একটা কোট দিয়ে শুরু করব বা একটা স্টোরি দিয়ে শুরু করব, মাঝখানে ওটার মধ্যে একটা শিক্ষণীয় কিছু থাকবে, মানে গল্প না, যেটা শুরু হলো হাট খোলা গেল কোথায় গেল আর ঠিক নেই। তো এরপরে হচ্ছে আমার এটার একটা এন্ডিং দিব, যে শুরু থেকে যেটা বলছি শেষে এটাকে এন্ডিং দিব। তো এইভাবে করে আমি 5-6 বছর ওই ক্লাবটাতে প্রতি উইকে বা 2 উইকে প্র্যাকটিস করতাম। তো ডেফিনেটলি অনেক হার্ড ওয়ার্কের পর আমার এই বিষয়টা খুব মানে তৈরি হয়েছে, এবং আমাকে যখন কেউ কোনো প্রশ্ন করে আমি এটা ভাবি, আমি ওই খুব অল্প সময়ের মধ্যে মাথার মধ্যে স্ট্রাকচার দাঁড় করাই ফেলি, তারপরে আমি এটা অ্যান্সার দিই। থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেনের কে প্রশ্ন করবে রেডি হও। তার আগে আমার একজন বিজনেস পার্টনার আমার সাথে জয়েন করছে এবং আমি খুবই গ্রেটফুল উনি আসছে, এবং তোমরা তো ওয়েলকামিং দেখে আমি খুব গুড ফিল করতেছিলাম। আমি তাকে একটু রিকোয়েস্ট করবো, আব্দুল আজিজ ভাই, উনি খুব বড় মাপের একজন মানুষ, কিন্তু আমাদের সাথে এসে জয়েন করছে এবং শুনতেছে। ডেফিনেটলি ভাইয়ের সাথে তোমরা কানেক্টেড থাকবা। তো আমি একটু রিকোয়েস্ট করবো ভাইকে আসতে এবং আমাদেরকে কিছু বলতে, প্লিজ আসতে। আসসালামু আলাইকুম সবাই। অনেক থ্যাংক ইউ যে আমাকে ইনভাইট করার জন্য। তো বেসিক্যালি আমি যখন ইনভাইট করছে আমি খুব ইন্সপায়ার হয়েছি যে না আসি দেখি আর এত স্টুডেন্ট হবে বা এরকম একটা এতগুলো মানুষ মানে খুব আগ্রহভাবে হচ্ছে পুরো সেশনটা যখন শুনবে, আমার কাছে খুব মানে মানে মনে হচ্ছে যে প্রচুর স্টুডেন্ট যারা এখানে আছে, যারা মানে ওরা খুব হচ্ছে ইন্সপায়ার্ড। আমিও জানলাম। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা হচ্ছে এডুকেশন কনসেপ্টে। তো আমি খুব ইন্ট্রোভার্ট, আমি যখন স্টেজে আসি আপনি দেখছি আমি একটু নার্ভাস, একটু নার্ভাস, কারণ আমি আসলে স্পিকিং অফ দ্য ইয়ার। তো কিছু জিনিস আমি শেয়ার করতে চাই। তো আমি কিছু জিনিস আমি
কিছু জিনিস বলতে চাই যারা স্টুডেন্ট আছে। তো আমার কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করতে চাই। প্রথমে যে স্টুডেন্টগুলো মানে আপনারা যারা আছেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনাদের মনের মধ্যে মানে কোনো সময় ঈর্ষা রাখবেন, মানে কোনো সময় হিংসা রাখবেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের পৃথিবীতে মূল কাজটা হচ্ছে মানুষকে হেল্প করা। তো হেল্প করার জন্য আপনাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। নিজেদেরকে ডেভেলপ করার জন্য আপনাদেরকে অনেক ধরনের স্কিল অর্জন করতে হবে। তো স্কিলগুলো এখন দেখা যায় যেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটি যখন আমরা যখন ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমাদের দেখা যায় যে ডিফারেন্ট টাইপস অফ কোর্স থাকে, যেটা আমরা এক একটা সেমিস্টারে হয়তো 3-4টা আমাদের কোর্স থাকে। তো আলটিমেটলি এখান থেকে স্টুডেন্টরা যখন বের হয়, সে যখন বলে যে আমি ব্যাচেলর কমপ্লিট করলাম, এখন আমি জব পাচ্ছি, আমি এখন মাস্টার্স কমপ্লিট করলাম, আমি এখন জব পাচ্ছি। তো এই জিনিসটা কি মানে জবের সাথে রিলেটেড হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি কি স্কিল অর্জন করলেন। তো প্রথম যে স্টুডেন্টরা যারা ভুল করে, আপনারা যখন গ্র্যাজুয়েশন করে বের হবেন আফটার 4 ইয়ার্স, অথবা আপনি যখন মাস্টার্স কমপ্লিট করবেন, যখন বের হবেন, তখন স্টুডেন্টরা যেটা এক্সপেক্ট করে উনি যেখানে যাবে যে স্যালারি পাবে, হয়তো তার মান্থলি 20,000 টাকা সে মান্থলি স্যালারি পাবে, অথবা এর থেকে বেশি। তো আসলে এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি শেয়ার করতে চাই। তো আমার পাবলিক স্পিকিং অত ভালো না, বাট এই জিনিসটা একটু শেয়ার করতে চাই, আপনারা এই জিনিসটা দিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের প্রথমে যে কোনো একটা জবে ঢুকতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। স্যালারি একদমই ইম্পর্টেন্ট না, আপনার এক্সপিরিয়েন্স আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। আপনারা এখানে যারা আসছেন, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, তারাও কিন্তু আপনারা জব করছেন। তো এই যে আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনারা কিন্তু আপনাদের সিভিতে অ্যাড করতে পারেন, এবং এই জিনিসটা কিন্তু আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে তখন আরেকটা এমপ্লয়ার আপনাকে ভ্যালু দেবে। তো এখন আমরা যেটা করি, আমরা প্রতি সময় যখন ফেসবুকে দেখি, বিভিন্ন রিলস দেখি, বিভিন্ন স্টুডেন্টরা তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, বলতে যে না আমি কোনো জব পাচ্ছি না, আমি গ্র্যাজুয়েশন শেষ করলাম কেউ আমাকে জব দিচ্ছে না, মাস্টার শেষ করলাম কেউ আমাকে জব দিচ্ছে না। আমি এখন কিছুদিন আগে একটা রিল দেখলাম, একটা ছেলে বই থেকে বেরোচ্ছে, সে বলতেছে যে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, আমাকে 20,000 টাকা স্যালারি বলতেছে। তো 20,000 টাকা স্যালারি আসলে সবসময় টাকা দিয়ে সবকিছু মেজার করা যাবে না। আপনাকে 2 to 3 ইয়ার্স আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, আপনার স্যালারি একসময় অনেক বেড়ে যাবে। আমি আমার একটা গল্প শেয়ার করি, আপনি থেকে শিখাতে যেটা গল্প। তো আমি যখন আমার প্রথম জব করি, সেটা একটা মার্কেটিং ফিল্ডে, তো এখানে বলেছে যদি সেল না হয় তুমি স্যালারি পাবে। তো 8,000 টাকা ছিল স্যালারি, তো প্রায় এখন থেকে আরো 18-19 বছর আগের কথা। তাই বলছে ঠিক আছে ফাইন, শুরু করলাম। এরপর থেকে আমার বিজনেস শুরু করার আগে আমার লাস্ট স্যালারি আমার ছিল হচ্ছে 96,000 টাকা। তো এটা তো একদিনে আসে না। এরপরে যখন বিজনেসে ইনভলভ হলাম, তো আমরা যখন বিজনেস স্টার্ট করলাম, উইদিন 6 মান্থস আমরা হচ্ছে ব্রেক ইভিনে চলে যাই। আমাদের লাস্ট ইয়ার রেভিনিউ ছিল 89 লাখ টাকা। এটাকে শেয়ার করার জন্য এটাই যে মানে আপনাকে অবশ্যই ছোট থেকে আস্তে আস্তে একটা সিঁড়ির মতন উপরে উঠতে হবে। আপনি কোনোভাবে এক্সপেক্ট করবেন না আপনি এখানে পাস করে এখান থেকে ইউনিভার্সিটি থেকে বের হয়েছে আপনাকে একটা জব পাবেন। যেমন অনেক সময় এই জিনিসটা বেশি ফিল করে যারা নর্থ সাউথ ব্র্যাক, বা ওরা আরো বেশি ফিল করে যে আমি এত লাখ টাকা দিয়ে পড়ে আসছি, আমাকে 15,000 টাকা স্যালারি বলতেছে, এটা তো আমার জন্য ইনসাল্টিং। কিন্তু না, আপনাকে প্রথম 2 বছর আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে এই জন্য বলছি যে আজিজ ভাই খুব বড় মাপের মানুষ, উনি নিজেকে বুঝাইতে পারে না, কিন্তু আমি জানি। তো জাস্ট ট্রাস্ট মি, বিলিভ মি, যেহেতু ওনাকে আমি নিয়ে আসছি এখানে, উনি খুব ডিজার্ভিং একটা পার্সন। তো আমার কাছে আর কারো কোনো প্রশ্ন আছে?
শেষ? আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এখানে এমন কেউ আছো যারা হচ্ছে জুমসের না বা আমার অন্য কোনো সোর্সে আসছো, আমি কাউকে মিস করছি রেকগনিশন দিতে বাইরের কোথাও থেকে? ওকে, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, এক্সিলেন্ট। আমি যে আমাদের এখানে মিম আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিম, আমি আপনাকে হচ্ছে কথা শেষ হলে আপনি মিমের সাথে কথা বলেন। আপনাকে হ্যাঁ একটা ইউনিভার্সিটি ট্যুর দিয়ে দিন ওনাকে, হ্যাঁ মানে ওকে, মানে আপনাকে একটু এনলাইটেন করবে এই সম্পর্কে আর কি। ঠিক আছে, যে এক্সিলেন্ট লাইফে যে বড় হইতে চায়, এই উনি কোথায় যাবে জানে না, কিন্তু উনি খুঁজে খুঁজে চলে আসছে, আর আমরা কিন্তু ঘরেই থাকি। ও আমি আবার গল্প বলি একটা, হ্যাঁ আমি যখন বিমানে যাই, হ্যাঁ আমি তো ঘরেই থাকি, কিন্তু যখন আমি বিমানে উঠি দেখি সবাই চায়না যাচ্ছে আমার সাথে, অথবা যেদিন নেপালের প্লেনে উঠলাম, আমার আল্লাহ 350 মানুষ নেপাল যাচ্ছে, তখন আমি ঘরে খালি আমি একাই বসে থাকি না। আপনি যখন যে জার্নিতে চলে যান, ঘরে যেমন বসে থাকি আমরা অকাল কুষ্মান্ডের মতো সময় নষ্ট করি, সবগুলো যেগুলো আছে ওগুলাই শুধু চোখে পড়ে, আমরা সবাই এখানে আছি। কিন্তু যখন জার্নি করি তখন দেখি না, রেসে সবাই যাচ্ছে, শুধু আপনাকে আপনার লেভেলের জায়গার মানুষগুলোর সাথে মিশতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আসছেন আমাদের এখানে, আপনার আমরা আপনাকে খুব ওয়েলকামিংলি অ্যাকসেপ্ট করলাম। ওই যে ওই কথাটা যে কোনো আনকমফোর্টেবল ফিল করবেন না, এখানে সবাই অনেক এক্সিলেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, কিন্তু আপনি হয়তো এক সময় যাবেন, আমরা আপনাদের জন্য সেই হাতটাই আমরা নিয়ে আসছি দেওয়ার জন্য। ওকে, ওই যে পিছন থেকে কেউ একজন কথা বলতে চাইছিলেন? শেষ? ওকে, আমি তো শেষ করতে চাচ্ছি আরো আগে। আচ্ছা, আমাদের সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে একজন জয়েন করেছে, তার নাম হচ্ছে তাসনিম আহমেদ অর্ণব। আমি অর্ণবকে একটু রিকোয়েস্ট করতেছি স্টেজে আসতে এবং কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ অর্ণব, এত দূর আশুলিয়া থেকে সে আমাদের এখানে আসছে। আসসালামু আলাইকুম। মূলত শিফাপু হচ্ছে আমার নিজের বড় বোন। আমি হচ্ছে জার্নালিজম মিডিয়া কমিউনিকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। পাশাপাশি আমি টুকটাক সাংবাদিকতা করার চেষ্টা করি। এখন যেহেতু কমিউনিকেশনের একটা সেশন ছিল, কমিউনিকেশন আমি যদি বলতে চাই, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে সহজ কমিউনিকেশন করার জন্য সবচেয়ে সহজ বাংলাদেশের মতো সহজ আপনি অন্য কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারবেন না। আপনি একটা রিকশাওয়ালাকে এক কাপ চা খাইয়ে একটা মার্ডারের ক্লু বের করতে পারবেন। একটা রিকশাওয়ালাকে এক কাপ চা খাইয়ে মার্ডারের ক্লু বের করতে পারবেন। একটা অফিসের দুর্নীতি হচ্ছে, আপনার বসের কাছে যেতে হবে না, ওই যে পিয়নটা আছে তাকে 100 টাকা ঘুষ দিবেন, আপনি পেয়ে যাবেন সব তথ্য। ঘুষ দেওয়াকে আমি কখনোই প্রমোট করি না। সো কিন্তু এখানে যেহেতু আমাদের গ্লোবালি কথা বলা হচ্ছে, কিন্তু গ্লোবালি কমিউনিকেশন করাটা খুবই টাফ। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পড়ালেখা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসতে হবে, কারণ আপনি যখন একটু ইন্ডিয়াতে যাবেন, পার্শ্ববর্তী দেশে যাবেন, তখন তারা আপনাকে বাঙালি যখন দেখবে বাংলাদেশি, আপনার সাথে কথা বলবে না, কখনোই কথা বলবে না আপনার সাথে। আপনাকে তার একটা দোকানে যাবেন, আপনাকে তারা দেখলেই বুঝে ফেলবে আপনি বাংলাদেশি। আপনি একটা জিনিস ক্রয় করবেন, তারপরে তার সাথে কমিউনিকেশন শুরু করবেন। আপনি নেপালে যাবেন, দেখলেই বুঝে যাবেন। আপনি আর্জেন্টিনা যান, ব্রাজিল যান, বিশ্বের যে প্রান্তে যান, আপনাকে দেখলেই বুঝে যাবেন। কিন্তু আপনি বাংলাদেশের মতো সহজ কমিউনিকেশন বিশ্বের কোনো জায়গায় পাবেন না। এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তার অন্তত বাংলাদেশের কমিউনিকেশনের সাথে বিদেশের কমিউনিকেশন মিলানো উচিত না। আর আমি আশা করবো এই প্রজেক্টটা খুব ভালোভাবে রান করবে। থ্যাংক ইউ। যে কথাটা বলছে এটা ট্রু। ফর স্টার্টিং এভরিথিং, যে ডক্টর ইউনুস একটা প্রোগ্রামে বলেছিল যে ফর বিজনেস বাংলাদেশের মতো ভালো প্লেস হতে পারে না, কারণ আমাদের এখানে জনসংখ্যা এমন যে কোনো কিছু স্টার্ট করলে অন্তত 100 মানুষ নিয়ে স্টার্ট করা যায়। তো ফর কমিউনিকেশন বাংলাদেশ ইজ এ ওয়ান্ডারফুল প্লেস ডেফিনেটলি। বাট অর্ণবকে আমি আমার পার্সোনাল একটা বিষয় বলি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গাতে যাই এবং ইন্ডিয়ান অনেক কমিউনিটি দেখি, ডেফিনেটলি ইটস এ হিউজ চ্যালেঞ্জ ফর আস যে ওদের লাইফটা কিভাবে আমার উপরে নিব। বাট আমি সাকসেসফুলি এটা করছি, এই গল্পটা শোনাই। 2024 এর অক্টোবর মাসে আমরা ওরেনবুর্গে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের হোস্টিং থেকে ছিল ওরেনবুর্গ। তো আমরা বাংলাদেশের 4 জন ছিলাম। আমাদের যে টিম লিডার আছে তারেক ভাই, ডেফিনেটলি ওনার কাছ থেকে আমি এটা শিখছি। সে আমাকে একটা কথা বলছে, ইংলিশ হিন্দি বলবেন না, ইংলিশ। আমি হচ্ছে আমি প্রথম থেকে এটা ধরে রাখছি যে আমি খুব এক্সেলেন্ট হিন্দি এবং উর্দু বলতে পারি, যেহেতু আমাদের পুরান ঢাকার সাইড আমরা উর্দু বলতে পারি। তো আমরা হচ্ছে যে আমি এটা জানি যে কখনো কাউকে যদি ডমিনেট করতে হয়, কখনো ওর ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না। আপনাকে আপনার ইংলিশ একটা স্ট্যান্ডার্ড মিডিয়াম, তো আমরা ইংলিশে বলছে, ওরা বারবার বলছে আপকো হিন্দি নেই आता जी, সরি হিন্দি নেই आता, সরি হিন্দি হোয়াট।
ওকে, তো এরকম করে ওরা অনেক চেষ্টা চালাইছে আমাদের সাথে একটু হিন্দিতে বারবার ফেরত আনার জন্য। মাঝে মাঝে এক লাইন করে বলে মানে কোথাও একটা বিশ্বাস ইংলিশে বলতেছে যে আমরা তো জানি তোমরা সবাই আমাদের সিরিয়াল জানো, না তোমরা ভুল জানো, আমরা সবাই তোমাদের সিরিয়াল দেখি না, তোমাদের ছবি দেখি না। তো ওইখানে ওদের একটা ব্রেকিং পয়েন্ট, আরো 8-10টা মানুষের সামনে ইংলিশে যখন বলতেছি তখন ওরা একটা ডাউন হলো না, সেইখান থেকে ওরা একটু নতুন কিছু পাইছে। ওকে শিখা তুমি কি করতেছো দেশে? আমি অনেক কিছু করতেছি, তোমার কি লাগবে সেটা বলো, তোমার কি উইংস সেটা বলো, সেভাবে কারেক্ট করে দিব। তো এইভাবে করে আমরা হচ্ছে ইন্ডিয়াকে, তারপরে হচ্ছে তোমার শ্রীলঙ্কা, পাকিস্তান, এবং আমি এটা দেখছি যে আমরা যদি নিজস্বতা বজায় রেখি এবং কমিউনিকেশনে নিজের একটা ওয়ে ধরে রাখি, প্রত্যেকটা কান্ট্রি আপনাকে বাধ্য, কিন্তু কখনো নিজেকে অন্যের ছাঁচে দেওয়া যাবে না। তো আমি তো মাইন্ড গেম খেলি, আমি সবসময় আমার টার্গেট থাকে যে আমি একটা জায়গায় যাবো এবং আমি সম্মানিত হয়ে আসবো। যদি সম্মান না করো আমি চুপ থাকবো, কথা বলবো না, কিন্তু আমি অসম্মানিত হয়ে আসবো না যে আমি গেলাম কথা বললাম আমাকে তুমি ইম্পর্টেন্স দিবা না। তো এটা একদিনে হয়নি, এটা আমার 11 বছরের জার্নিতে শিখেছি এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো যে এটা কোনো রকেট সায়েন্স না, এটা অনেক কিছু আছে কিন্তু যেগুলো আমরা প্র্যাকটিস করলে আমরা পারবো। তো আমি কি ব্যাপার আপনারা অস্থির হচ্ছেন না কেন? শেষ করি, আমি তো শেষ করতে চাইতেছি। না শেষ করি, হ্যাঁ আমার এনার্জি শেষ হয়ে যাইতেছে। থ্যাংক ইউ। আমি যে পেজটা পেয়েছি খুবই খুশি। তাহলে আমরা একটা গ্রুপ ছবি তুলতে পারি সবাই মিলে। আচ্ছা আমরা মিম কিছু একটা